7 বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির। বাড়ি ফিরছে বললে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরছে আবির। এই 7 বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে যুক্ত নেই আবির, তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে। আবিরের বাবা চাচা 3 জন। আবিরের বাবা সবার বড়, নাম আলী আহমদ খান। তানবীরের বাবা মেজো, নাম মোজাম্মেল খান। ছোট চাচ্চুর নাম ইকবাল খান। আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে। মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তানবীর খান, মেয়ের নাম দিবা খান মেঘ। ছোট চাচার এক মেয়ে এক ছেলে, মিম আর আদি। এখনো তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাঁধা। 5 ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মণি। আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তাই করেননি। এই সেচ্ছি পর্যন্ত সে বাড়িতেই ছিল, সবার নয়নের মণি। আবিরের চাঞ্চল্য মেতে থাকতো খান বাড়ি। আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল। 18 বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে। শারীরিকভাবে দূরত্ব যেমন বেড়েছিল, তেমনি দূরত্ব বেড়েছে মানসিকতা। 7 বছর পূর্বের আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য। দেখেও যেন চুনার উপায় নেই। 6 ফুট লম্বা ছেলেটা, গায়ের রং শ্যামলা, গাল ভর্তি সাপ দাড়ি, চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না। তার ফ্যাশন, তার লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো। সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায়। মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে, যখন তার বয়স ছিল 18। সেই সময়ে মাই ছিল তার একমাত্র বন্ধু। আজ সে 24 বছরের যুবক। এতগুলো বছরের একটা দিন বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে। বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে। ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির। এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমদ খান আর তানবীর দাঁড়িয়ে আছে। তানবীর সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে 2 বছরের ছোট, কিন্তু দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু। তানবীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। এই 7 বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি আবির, তবে প্রতিনিয়ত কথা হয় আবির তানবীরের। আবির তার বাব্বুকে সালাম করে জড়িয়ে ধরে। তারপর বাড়ি ফিরে 3 জন। বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার। হবে নাই বা কেন? বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে। রান্নাঘরে বাহারি রকমের রান্নার দুম পড়েছে মা চাষিদের। হঠাৎ দরজা আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে। আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। আবেগ আপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির। মমতাময়ী মাকে সে 7 বছর আগেই ছুঁয়েছিল। আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির। মা চাষিদের সালাম করলো। সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই। এরই মধ্যে উদয় হলো মিম আর আদির। মিমের বয়স 14 বছর আর তার ছোট ভাই আদির বয়স মাত্র 10 বছর। আদি এই বাড়ির সবচেয়ে ছোট। আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির বয়স 3 বছর হয়েছে মাত্র। ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চেনে। দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে। আবিরও জড়িয়ে ধরেছে আদিকে। মিম ও আবিরের পাশে বসেছে, খোশ গল্প করছে সবাই মিলে। আদি জিজ্ঞেস করছে, ভাইয়া আমার জন্য কি এনেছো? আবির যেই না উঠতে যাবে মা শাশুড়ে উঠতে দিচ্ছে না। আগে শরবত খাবি তারপর উঠবে। আবির তানবীরের দিকে তাকিয়ে বলল, ওই লাগেজটা নিয়ে আয় তো। তানবীর একটা লাগেজ টান দিতে যাবে। আবির আচমকা বসা থেকে উঠে দাঁড়িয়ে, ওটাতে ছবি না। তানবীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল। আবির আবার ঠান্ডা মাথায় বলল, পাশের লাগেজটা নিয়ে আয়। তানবীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো। লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে, এটা কার ওইটা কার? আবির শরবত খেতে খেতে উত্তর করছে, আদির জন্য বিদেশি দামি দামি খেলনা, মিমের জন্য ড্রেস, কসমেটিক বক্স, মা কাকিদের জন্য অনেক গিফট, তানবীরের জন্য মোবাইল, একটা ল্যাপটপ, অন্যান্য গিফট। আলাদা আর একটা ল্যাপটপ আছে। মিম জিজ্ঞেস করছে, ভাইয়া ল্যাপটপটা কি তোমার? আবির উত্তর দেয়, না এটা মেঘের। মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন, মেঘের ল্যাপটপ কি দরকার বাবা? ওর তো এসএসসি পরীক্ষা শেষ, সামনে অ্যাডমিশন টেস্ট আছে, অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে। মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপের সুবিধা হবে, তাই নিয়ে আসলাম।
মিম বলল, আমার জন্য নিয়ে আসতে একটা। আবির অবলীলায় হেসে উত্তর দেয়, তোর 18 বছর বয়স হলেই তোকেও কিনে দেব, চিন্তা করিস না। মিম খুশিতে গদগদ হয়ে বলে, ধন্যবাদ ভাইয়া। বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান। আবির চাচ্চুকে দেখে সালাম করতে যায়। চাচ্চু বাধা দিয়ে জড়িয়ে ধরেন বাতিজাকে। ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বলেন, এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হলো। ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতে চাচ্চুকে দিল। বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির। মেজো চাচ্চু মানে মোজাম্মেল খান বাসায় নেই, তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির। লাগেজে পড়ে আছে একটা বক্স, যেটার র্যাপিং পেপারে মোড়ানো, আর একটা শপিং ব্যাগ। আদি জিজ্ঞেস করলো, ভাইয়া ওইটা কার? আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করলো, ওগুলো মেঘকে দিয়ে দিও, আমি রুমে যাচ্ছি। ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মেঘ কোথায়? হালিমা খান উত্তর দিলেন, ও তো কোচিংয়ে গেছে, এতক্ষণে তো চলে আসার কথা। আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে চাচ্ছিল, হঠাৎ পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমি কোন রুমে থাকবো? ছেলের এমন প্রশ্নের জন্য মালিহা খান হতভম্ব হয়ে পড়লেন। তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন, তোর রুম তোরই আছে, আজ সকালেই পরিষ্কার করা হয়েছে। আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানবীর এগিয়ে আসে, আমায় দাও, আমি নিয়ে যাচ্ছি। আবির একটা লাগেজ তানবীরের দিকে এগিয়ে দেয়, নিজে আর একটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহদিবা খান। মেঘকে দেখে দৌড়ে এসে বলে, আপু আপু, আবির ভাইয়া এসেছে। মেঘ সিঁড়ির দিকে তাকায়। লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহি একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, শুধু পিছনটা দেখা যাচ্ছে। মেঘ ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায়। ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে। মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে বলেন, তোর জন্য গিফট এনেছে। মেঘ তাকিয়ে বলে, কি গিফট? হালিমা খান চোখে ইশারা দিলেন সোফায় রাখা ল্যাপটপের দিকে। চোখ পড়ে মেঘে, ছুটে যায় ল্যাপটপের কাছে, জিজ্ঞেস করে, এটা কি আমার? মিম বলে, হ্যাঁ আফু, এটা তোমার। বক্সটা শপিং ব্যাগটাও তোমার। ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ, যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে। তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো দুইটা ড্রেস মনে হচ্ছে। সেই ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যাচ্ছে। এত বছর পর নিজের রুমটা আর্সেনজেন্ট নয়নে দেখছে আবির, সেই পরিচিত ব্রাঞ্চ যেখানে সে নিজের জীবনের 12টা বছর কাটিয়েছিল, যেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত। আজও তাই আছে। একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিহা খান। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি। যখনই ছেলের কথা মনে হতো, ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন, যেন কেউ বুঝতে না পেরে। আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে নিয়ে শাওয়ারে চলে যায়। শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে, হাতে টাওয়াল নিয়ে মাথার চুল মুছতে মুছতে খাটে বসে আছে তানবীর। লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে। তানবীরকে দেখে আবির জিজ্ঞেস করছে, কি হলো, কিছু বলবি? তানবীর মুচকি এসে জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া, ওই লাগেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওইটাতে? আবিরের চক্ষু তাই উদ্বেগ স্পষ্ট। সোয়াল শক্ত করে উত্তর দিল, ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানবীর হাসতে হাসতে উত্তর দেয়, সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুঝ মন, কি করব বলো? সবার সুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির, কাউকে দেখানোর জিনিস, আশা করি পার্সোনাল হবে না। তানবীর ভাইয়ের আপত্তি স্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি, শুধু জিজ্ঞেস করে, বিকেলে কি বের হবে? আবির উপর নিয়ে এসে মাথা নেড়ে হাসসূচক সম্মতি জানায়। তানবীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে। আবির খাটের এক কোনায় বসে মোবাইলে হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে 3টা ড্রেস বের করলো। 3টা জামাই অসাধারণ সুন্দর, 2টা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের 3 পিস।
ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে। মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে। র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে 3টা উপন্যাসের বই, যেগুলো উপরে ছোট একটা সিরকুটে লিখে অ্যাডমিশনের পরে পড়বে। তার সাথে একটা ছোট বক্স, যেখানে এক বক্স রঙিন পাথর। মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল। তার সাথে একটা আইফোন 30 প্রো ম্যাক্স মোবাইলের বক্স। ফোন দেখে মেঘের চক্ষু চড়ক গেছে। অনেক দিন যাবৎ মনের কোনো শক্তি ইচ্ছে ছিল একটা আইফোন কেনার, কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার। এগুলো দেখে খুশিতে খদখদ হয়ে পড়েছে মেঘ। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ, প্রাইভেট, কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল, তখন তানবীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে। সিমটাও ছিল তানবীরের। বাসার মানুষের বাহিরে শুধু 3-4 জন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে। এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায়। তানবীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস। ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে, কিন্তু তানবীর মেঘকে একটু বেশি শাসন করে রেখেছে এত বছর। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে তানবীরকে খুব সাহস করে বলেছিল, ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা। অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল তানবীর, যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে। তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল। আর সে না চাইতে আইফোন পেয়ে গেছে, ল্যাপটপ পেয়ে গেছে। এ যেন মেঘ না চাইতে জল। আনমনে ভাবছে, মনে হয় তানবীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে, না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই। এদিকে 1 ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করেছে আবির। হঠাৎ দাদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায়। ভাইয়া তুমি খেতে রেখেছে, যা আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির। অসময়ে তেমন কেউ নেই নিচে। বিকাল 4টা বাজে। সবার খাওয়া শেষ অনেক আগে। মালিয়া খান বসেছিলেন ছেলের জন্য। ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়ান দেখে মালিয়া খান জিজ্ঞেস করছেন, কোথাও যাবি? আবির বলল, হ্যাঁ একটু কাজ আছে। আবির চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলায় যা যা সে পছন্দ করত সব রান্না হয়েছে আজ। সব খেতে পারেনি, যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে। এর মধ্যে তানবীর হাজির হয়েছে। শান্ত কণ্ঠে বলল, ভাইয়া রেডি আমি। এখন যাবে নাকি লেট হবে? এখনই বের হব। মালিয়া খান রান্নাঘর থেকে ডেকে বললেন, গাড়ি নিয়ে বের হবি না? চাবি নিয়ে যা। গাড়ি লাগবে না আম্মু। 2 ভাই বের হয়ে গেল। যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দ সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলেই মিলে হইচই, বিকেলের নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই তানবীর সব সময় মেঘকে চোখে চোখে রাখে। কি করছে না কি করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, এসব কিছু দেখাই যেন তার একমাত্র কাজ। কিন্তু মিম আর আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানবীর। এ কেমন দুমুখ ব্যবহার! তানবীর যতক্ষণ বাসায় বাইরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন। তানবীর বাসায় না থাকায় 3 ভাই বোন মিলে ছোটাছুটি করছে। মেঘ যা বলে ছোট 2টা তাই করে। মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি। মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে সে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে। অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরো 2 ঘন্টা আগে। মেঘ, মীর আর আদির ছোটাছুটি শেষ হয়ে বড় আব্বু জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশ দেখে আলী আহমদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিয়া খানকে জিজ্ঞেস করলেন, আবির কোথায়? মালিয়া খান উত্তরে বললেন, ও তো তানবীরকে নিয়ে বের হলো। বলল, কি কাজ আছে? আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, পড়াশোনার কি অবস্থা আম্মু? মেঘ শান্ত স্বরে উত্তর করল, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তবে তবে কি? প্রশ্ন করলেন আহমদ খান। আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা, কোচিং এর সাথে কুলাতে পারছি না। প্রাইভেটগুলোতে অনেকটা এগিয়ে গেছে। আলী আহমেদ খান বললেন, ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো। কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি। তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো আম্মু। তোমার ভাই তানবীর তো আমার কোনো কথা শুনে না, আর না শুনে তোমার আব্বুর কথা। কোথা থেকে মাথায় বুঝ চেপেছে রাজনীতি করবে, পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তুমি পড়াশোনা করো ভালো করে, মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায়। জি বড় আব্বু, চেষ্টা করবো। খেয়েছো কিছু তোমরা?
আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, এবার উত্তরটা মিম দিল। হ্যাঁ বড় আব্বু, খেয়েছি আমরা। ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বসো। তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যে যার রুমে চলে যাচ্ছে। রাত 9টায় বাড়িতে ঢুকে আবির আর তানবীর খাবার টেবিলে খেতে বসেছেন। তিন ভাই আর আদি, মেয়ে কেউই নেই। রান্নাঘরে তিন যা খাবার রেডি করছেন। বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল। সাদা শার্টে দুই তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে, আর আবিরের হাতে 3টা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। নজরে পড়ে ইকবাল খানের। কিরে আবির, তোর হাতে কি হয়েছে? শার্টেই বা দাগ কিসের? এই কথা শুনে ছুটে আসেন মালিয়া খান। কি হয়েছে আবির? বুকের ভেতর চ্যাত করে উঠেছে। একমাত্র ছেলের শরীরে একটা আচরমান সহ্য করতে পারেন না। তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির। আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, খাবে না? না আব্বু, বিকালে খেয়েছি, খিদে নেই। এই বলে রুমের দিকে চলে যায় আবির। আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি। এতগুলো গিফট দিল, অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। 7 বছরের ভাইয়ের মুখটা দেখেনি সে, কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে। মেঘের চোখ মুখে নীরবতা। নিচে গিয়ে সবার সাথে খেতে বসে। তানবীরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে। ইকবাল খান তানবীরের উদ্দেশ্যে বলেন, তুই তো ছিলে আবিরের সাথে, কি হয়েছে বল? চাচু, আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম, তাই সঠিক জানি না। মেঘ যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে 7-8 ঘন্টা হয়ে গেছে মানুষটার, অথচ সে এখনো দেখেইনি তাকে। তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে। সে শুধু চাচ্চু আর ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে বারবার। আহমদ আলী খান গম্ভীর স্বরে তানবীরকে বললেন, সে তো তোমার ভাই কম, বন্ধু বেশি। তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। আর এটাও বলে দিও তাকে, তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছে। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসার হাল ধরার জন্য। তানবীর বলে, আসলে বড় আব্বু সামান্য হাত কেটেছে ভাইয়ের। আলী আহমদ খান বলেন, থাক, আমায় কিছু বুঝাতে হবে না। কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি। তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছো, অন্তত তাকে বুঝাও এসবে যেন না জড়ায়। জি বড় আব্বু। মেঘ আচমকা প্রশ্ন করে বসে, কি হয়েছে? তানবীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, তুই চুপচাপ খা। ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আবির কেন মারামারি করবে? এত বছর বাইরে ছিল ছেলেটা, এখানেও ওর কে এমন শত্রু আছে? বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাই পচার রাজনীতি করে, আমার শাসন করে, কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরোই হিটলার। কোনো এক আশকারায় আবিরের মাথায় ছিনছিন ব্যথা অনুভব হয়, ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভেবে যাচ্ছে আবির। দূরে ওই ছাদটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল। এক মুহূর্তের জন্য সরছে না, পল্লবও নড়ছে না। একটি তার দুর্ভোগ গতিষ্ঠে হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে সাবলীল ভঙ্গিতে নড়েচড়ে দাঁড়ায়, দৃষ্টি সরিয়ে নেয় ছাদ থেকে, ঘাড় ঘুরিয়ে দেখে মানুষটাকে। তারপর ধীর স্থির কণ্ঠে জানতে চাই, কিছু হয়েছে? তানভীর সরল মনে বলে, বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছ, তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিট আর রাজনীতিতে না জড়াও। আর কিছু? অবহেলায় প্রশ্নটা করলো আবির। না, তেমন কিছু না, ব্যবসার হাল ধরতে বলল। তানভীর উত্তর দিল। আবির, আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবি? না ভাইয়া, মাথা ঠান্ডা করো, তুমি বাদ দাও প্লিজ। আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা। তুমি যেভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি। বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম। আবির বলল, তুই আমায় বাদ দিতে বলছিস? বাহ। তানবীর বলে, আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া, যা হবার তো হয়েছে। তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না, তাই বলছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছ। আচ্ছা তুই এখন যা, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কিছু
কেউ কিছু না বলে, এটা সবাইকে বলে দিস। এত বছর বাহিরে ছিলাম, এখন তো আমি বাড়িতে আছি। যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি, আর আগামীকাল 12টার আগে কেউ যেন ডাকতে না আসে আমায়। আচ্ছা, আসছি আমি। এতক্ষণে মেঘে ডেকে গেছে চাঁদ। অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে 2-3টা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে নিজের কষ্ট, রাগ, চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয়। সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয়। তারপর টান টান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। মাথার নিচে 2 হাত রেখে চোখ বুজল। মেয়ে খাবার খেয়ে রুমে এসে 2-3 ঘন্টা টানা পড়াশোনা করলো। এইচএসসি পরীক্ষা শেষ হলে 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা, আর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই, ফাঁস করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগেভাগেই নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর বয়সে পা দিল সবেমাত্র 2 মাস হয়েছে, তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ। কয়েক মাস পরে সে স্নাতক পরীক্ষার্থী হতে চলেছে। ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় মেঘের। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে, হাতে তার নতুন মোবাইল। কিন্তু করবি কি, সে না আছে ফেসবুক আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে দেখে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয়। শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারবে না আবিরের সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। মেঘ সবেমাত্র 5ম শ্রেণীতে উঠেছিল, বয়সের গুন্ডি 9-10-এর মাঝামাঝি। তখন মেঘের একটা বন্ধু হয়েছিল, নাম জয়। ছেলেটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল মেঘের সাথে। ছোটবেলা পিচ্ছিদের বন্ধুত্ব যেমন ছিল, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা করা। একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের। 7 দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলে সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল, আর রাগান্বিত স্বরে বলেছিল, তোকে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। একটা বার বোনের দিকে তাকিয়েও দেখেনি। দুগালে আবিরের 5 আঙ্গুলের দাগে বসে গেছিল। সেই যে থাপ্পড় দিয়েছিল, মেঘ 1 সপ্তাহ জ্বরে পড়েছিল। মেঘ ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল। ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি। কথা বলা তো দূরের বিষয়, আবির বাসায় থাকাকালীন রুম থেকে বেরই হয়নি মেঘ বালিকা। আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট মেঘের মনে তখনই জন্মে নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ, কষ্ট আর বিতৃষ্ণা। 2 বছর পর দেশ ছাড়ায় আবির। এই সময়ের মাঝে মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসতো না। আবিরকে দেখলেই যেন ছুটে পালাতো মেঘ। আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খানবাড়িতে। আবিরের পাশের রুমটাই তার দখলে চলে আসে। আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসতো না। বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু কথা হয়নি মেঘের সাথে। একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই, কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি। এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি। এত বছর পর ভাই বাড়ি এসেছেন, এখনো দেখা হয়নি তার সাথে। এরই মধ্যে মারপিট করে ফেলেছেন। ছোটবেলায় অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিটলারের সাথে আবিরের কতটা মিল বা বেমিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই তার। মাথায় একটা চিন্তায় ঘুরপাক করছে, ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। 3 ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়। মিম আর আদিও স্কুলে চলে যায়। মেঘ ঘুম থেকে উঠে 8টায়।
রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, মাঝে মাঝে এমনিতেই চলে যায়। 10টা থেকে 2টা পর্যন্ত বাহিরে কোচিং, তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায়, বিকেলে একটু হই হুল্লোড় করে তারপর পড়াশোনা করে। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসায় গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিলে নিয়ে আসে। ঠিকঠাক 12টায় ঘর থেকে বের হয় আবির। দীর্ঘ গতিতে নিচে আসে, চিন্তিত মুখে দেখে মা মালিহা খান বিতে সরে ছেলেকে জিজ্ঞেস করেন, কিছু হয়েছে তোর বাবা? আবির মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন, কিছু হয়নি, খেতে দাও। ছেলেটার চঞ্চলতার সিটে ফোটাও নেই ছেলেটার মধ্যে। এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান। হঠাৎ চোখ পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে, হাতটাও ফুলে গেছে অনেকটা। আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত স্বরে ছেলেকে বুঝাচ্ছেন, এটা করো না, সেটা করো না। মনে হচ্ছে 5 বছরের শিশু সে। আগুন পানি চেনে না, যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে। খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির। মেঘ বাড়ি ফিরেছে 1 ঘন্টা হবে। শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে। খাওয়া শেষ। তানবীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে, বড় আম্মু ভাইয়া কোথায়? আটকে ওঠেন মালিয়া খান। ও তো 2-3 ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে। কেন? ইস, মিস করে ফেললাম। মালিয়া খান বলেন, কেন, কি হয়েছে বাবা? মেঘ নীরবে তাকিয়ে ভাইয়ার বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি। তানবীর বাইকে কল দিয়ে জিজ্ঞেস করো, কোথায় আছো? আবির কি যেন বলল, শোনা যায়নি। তানবীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, আম্মু, কাকিমণি, বাহিরে চলো। কেউ প্রশ্ন করার আগে তানবীর ছোট গেল বাহিরে। তার পিছন পিছন মেয়ে মাদি মা কাকিরে সবাই দরজা পর্যন্ত গেল। সবার পিছনে মেঘে গেল সেখানে। এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির। নীল রঙের চকচক একটা সুন্দর বাইক, হেলমেটটাও নেই। হেলমেট খুলতে খুলতে তাকায় আবির বাড়ির মানুষের দিকে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই কবে দেখেছিল আবিরকে, সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই। হেলমেটে খোলাতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আবিরের চোখে সানগ্লাস, নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে। হাতে কালো ফিতার একটা গড়ে, পায়ে সুজুতা। আপাত মস্তক দেখলো আবিরের। হৃৎপিণ্ডের সার প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের। আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? আবিরের কণ্ঠ মেঘের মনের গহীনে ধাক্কা খায়। এতে হুঁশ ফিরে তার। দাঁড়িয়ে থাকতে পারছে না সে। এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ। মিম আর আদি হই হুল্লোড় করছে। আবির ভাইয়ের কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য। মালিয়া খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করলেন, বাসায় 2-3টা গাড়ি থাকার পরও বাইক কেন কিনলে? আমার গাড়িতে চলাচল ভালো লাগে না, অবলীলায় উত্তর দিল আবির। পিচ্ছিরা খুশি হলেও খুশি হতে পারেননি হালিমা খান আর আকলিমা খান। কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিলেন স্বয়ং আলী আহমেদ খান নিজে। তিনি কোনো এক বয়সে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলেন। সেই থেকে বাইক কিনা বা বাইক চলাচল নিষিদ্ধ করেছেন। ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই, তাই কিনতে পারেননি। তানবীর খুব করে চাইছিল বাইক কিনতে। রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয়, বাইক থাকলে সুবিধা হয়। বাবা মোজাম্মেল খানকে ভুলেও ছিল সে, কিন্তু বাবার এক কথা, তোর বড় আব্বু বাইক পছন্দ করে না, তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস, তারপরও বাইক কিনার নাম মুখে নিস না। আবির বাড়ি ফিরেছে 24 ঘন্টা হবে হয়তো। এর মধ্যেই বাইক কিনে ফেলছে। এর পরিমাণ কি হবে তা ভেবে ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির 3 বউ। অষ্টাদশীর হৃদয় কাঁপছে, কেমন যেন অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে। দৃষ্টি তার অসীম দূরত্বে। কি জানি কি ভাবলো। কতক্ষণ হঠাৎ ঝলমলিয়ে উঠল মেঘ। সঙ্গে সঙ্গে সোয়াল শক্ত করে নিজেকে নিজে প্রশ্ন করল, বাই এনি সেন্স আমি কি হিটলারের উপর ক্রাশ খেয়েছি?
শ্বাস জেরে নিজের মাথায় ঘাটটা মেরে মেঘ বলে, ছি মেঘ ছি, কি সব ভাবছিস তুই? কেউ কি তার শাশ্বত ভাইয়ের উপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলেও মানা যেত, এমন গুরু গম্ভীর ভদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয়? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না, এটা ভাবতেই মেঘের বুক বেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল দিতেই রিসিভ হয় কল। বন্যা, আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন, ঠাস ঠুস বন্ধ হয়ে যাবে। মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজ কোচিংয়ে আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করেছিস? কি মিস করেছি বলে ফেলো বান্ধবী। এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজব? আরে বেবি বলো তুমি, কাল শুক্রবার কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবারে, ততদিন সহ্য হবে না, বলে ফেল প্লিজ। আমার হাতে এখন আইফোন 30 Pro Max। মেঘের কথা বললাম, এক বিন্দু বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়ে বলছে, এখন বল একটু পর 14 Pro Max কিনতে যাচ্ছিস, যাকে তার ভাই একটা আধা ভাঙ্গা ফোন দিয়েছে ব্যবহারের জন্য। দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেঘের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল। অভিমানী স্বরে বলল, কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে, উনি নিয়ে আসছেন আমার জন্য। তাই বল, না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না, তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো। ওয়েট ওয়েট, এই আবির ভাইটা কে রে, যে তোকে ছোটবেলায় মেরেছিল সে? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ আমার চাচাতো ভাই। তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? জানি না, শোন তোকে কি বলি। বন্যা বলে, হ্যাঁ বল। আসলে আজকে বিকেলে আবির ভাইয়াকে দেখে ছোটখাটো একটা শখ খেয়েছি। বন্যা বলে, মানে? কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটাই এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু তাতস্থ হয়ে গুরু গম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলছিস সেই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে ফাঁদিতেই এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলছিস? মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরির সুদর্শন লেগেছে। বিষয়টা মাথা থেকে জেরে ফেল, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা না দুজনকে কথা দিয়েছিলাম, একজন বিপথে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি। সহসা নিজেকে সামলা আচমকা প্রশ্ন করে বসলো, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আচমকিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো। এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা তা সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির রংচটা দেয়ালের, গরু ছাগলেরও হতে পারিস। রাগে ফুসতে ফুসতে কল কেটে দিয়েছে মেঘার। ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক। মেঘকে বরাবরই চোখে রেখেছে তানবীর সহ বাড়ির সকলে। 6 থেকে 6 10 পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজে। আহারি জীবন শুধু মরুভূমিতে মতো, কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনে বাসার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে ক্লাস কিভাবে খাবে? বোধ শক্তি হওয়ার পর মেঘ মনে হয় 2-3টা বিয়ে খেয়েছে কাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া। তানবীর ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলে তো আরো না, ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো। তানবীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ের হলুদে নাচ গাওয়া, এমনকি মেহেদিও দিতে পারেনি কখনোই। এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতে যায় না। এতে তানবীর মনে হয় আবছেড়ে বেঁচেছে। মেঘের সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কেন পৃথিবীর সব মানুষই হাসবে? জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল?
কয়েকবার বন্যা কল ব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য। মেঘ আর কল রিসিভই করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে, জীবন যেখানে যেমন তাই মানতে হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকেও। মেঘের সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানবীর। কথায় আছে সঙ্গ দোষে লোহা বাসে। সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে, তাই সব সময় বন্যার পিছনে লোক লাগিয়ে রাখি। শুধু বন্যায় না, আরো 2জন বান্ধবী আছে মেঘের, একজন পাখি আর একজন মায়া। ওদেরকেও নজরে রাখে তানবীর। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। আবির বিকাল থেকে ঘুমাচ্ছে, সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে আদির ডাকে। নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন। আবির বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল নিয়ে কোনো রকমে মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চিনে, ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দেবেন। আবিরের চোখে মুখে গ্রুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে, আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ। চুলগুলো অগোছালো, আচমকি দাঁত এড়াতে চট জলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় আবির। তৎক্ষণাৎ মোটা ভ্রুযুগল শিথিল হয়ে যায়। অমর্ত্য ছেয়ে রইল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের। দৃষ্টি তার প্রখর, আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয়ে আবিরের কালো জামা পরিহিতে এক ললনার দিকে দৃষ্টি পড়ে। আপাত মস্তক দেখলো একবার। কালো জামাতে যাকে অপ্সরার ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবন আনন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। দ্রুত গতিতে থামাতে গিয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটার বুক। মেঘ মুখ তুলে তাকে সেই মানুষটার চেহারার পানে। আবিরের চোখের দিকে বিস্ময়িত নয়নে তাকিয়ে আছে মেঘ। ফলকও পড়ছে না একটিবার। আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটা এলোমেলো চুলগুলো থেকে শুয়ে শুয়ে পানি পড়ছে, যা তার পরনের সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে। হঠাৎ চোখ সরিয়ে রুদ্র মূর্তি ধারণ করে সবেতা হাঁটা দেয় সিঁড়ির দিকে। পিছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির। তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে। মেঘ ভয়ার্থ কণ্ঠে বলে, থ্যাংক ইউ আবির ভাই। আবির শুনল কিনা কে জানে। এক মুহূর্তে দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থরথর করে কাঁপছে মেঘের হাত পা। মেঘের মনে হচ্ছে বউ বউ করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখলো মেঘ। ভেতরটা বয়ে আটকে উঠছে বারবার। অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের। সোফায় বসে আছেন 2 ভাই। আবি বাড়ির মহিলা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলে নজর তাদের এদিকে। কি হবে কে জানে। আলী আহমেদ খান নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন, তুমি নাকি বাইক কিনেছ আবির? এই কথায় হুঁশ ফিরে অষ্টাদশীর কিছুটা স্বাভাবিক হয়ে 2 পা সামনে এগিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ। নিচে সোফায় বসা আব্বু, বড় আব্বু এবং তাদের থেকে কিছুটা দূরে 2 হাত বাজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবির। জি, ভাবলে সিনভাবি উত্তর দেয় আবির। কিন্তু কেন? পুনরায় হুঙ্কার দেন তার আব্বু। আমার বাইক কেনার ইচ্ছে ছিল, তাই কিনেছি। তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ? এবার প্রশ্নটা চাচ্চু মোজাম্মেল খান করেছেন। হ্যাঁ জানি। 20-30 বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না। যদি কপালে খারাপ কিছু লিখে থাকে তাহলে সেটা 7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবেই। সেটা আমি ঘরে বসে থাকলেও হবে, আর গাড়িতে চলাচল করলেও হবে। তোমরা 2 ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে? আলী আকবর খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন, বাইক কিনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু। এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনবো। আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে। এত গাড়ি কেন কিনলাম? তোমাদের জন্যই তো। মোজাম্মেল খান কোমল স্বরে বললেন, গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে, তা আপনারা গাড়ি কিনেছেন। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না, তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচ্ছু? তোমাদের বাইক সম্পর্কিত যারা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণ বাড়ির মহিলারা রান্নাঘরে থাকলে এবার আর থাকতে পারলে না। এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন।
মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। এই বাড়িতে এত বছরে কাউকে গলা উঁচু করে মুখের উপর কথা বলতে শুনিনি সে। তানভীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের উপর। বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার। আবির ভাই 2 দিন হলে এসেছে, আজই বাবার মুখের উপর নিজের মর্জি শোনাচ্ছে। এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি কথাগুলো শোনার চেষ্টা করছে মেঘ। আব্বু, চাচু, আমি অনেকদিন যাবৎ চিন্তা ভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করার। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান ও আলী আকবর খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত বছর ছেলেকে বাহিরে রেখে পড়াশোনা করিয়েছেন, দেশে এসে নিজের ব্যবসার হাল ধরবে। দেশে পা দিতেই নিজে কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছে ছেলে। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন, আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাবে। আবির কিছু বলার আগে আলী আকবর খান বলে উঠলেন, ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসেছো, তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব। তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমার একটা শর্ত আছে, তুমি আমাদের কোম্পানি সিইও হবে। আগামীকাল শুক্রবার অফিস ছুটি, তাই তুমি শনিবারে অফিসে যাবে। তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে। তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো, তাতে আমাদের কোনো আপত্তি নয়। বেস্ট অফ লাক মাই বয়। আবির যেন আগে থেকেই জানতো এরকম কিছু হবে, তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু। কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। তুমি না পারলে তোমার প্রাণ প্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে। তারপর তুমি তোমার মতো নিজের কোম্পানি খুলতে থাকো। আবির সোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল, তানভীর রাজনীতি করবে, ওর মাথায় ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই। শনিবারেই অফিসে আসবো আমি এই কথায় আমি একাই সব দিক সামলাতে পারবো। তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও, নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে। তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি, তোমাদেরকে আমার একটা শর্ত মানতে হবে, সেটা হলো আমি আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব, তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ। দরকার হলে 2 অফিসের কাজ শেষ করে আমি রাত 12টায় বা 2টায় বাসায় ফিরবো, এমনকি নাও ফিরতে পারি। এতে তোমাদের কোনো মাথা ব্যথা যেন না হয়। একদমে কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির। আলী আহমেদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন। পতন নীরবতা বাড়িতে। সোফায় বসে আছেন মোজাম্মেল খান, কাছেই 3 যায় একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার। তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নশীল হয়ে পড়ে ছেলেটা। এতটাই তাদের চিন্তার বিষয়। নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার চাপ দেখে গেলেও উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ। যেই বড় আব্বুর কথার উপর কারো কথা চলে না, আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে। বাবা ছেলে কি শর্তটাই না দিচ্ছে, যেমন বাবা তেমন ছেলে। এসব ভেবে হাসি পাচ্ছে মেয়ের। হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে মুখে ভারী হয়ে গেল মেয়েটার, আর ফিসফিসে বলতে শুরু করলো, নিজে তো হিটলারের সাথে আমার ভাইটাকে বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে। এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতায়, এখন আবার আরেকজনের আবির্ভাব হলো। কপালটাই খারাপ আমার। এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই, তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকতে যাবে, হঠাৎ চোখ পড়ে আবির ভাইয়ের রুমের দিকে। এক রাশ হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ। বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ। আবির ভাই বিদেশ যাওয়াতে কোনো চিন্তাই ছিল না, কিন্তু মেঘ আসার 15 দিনের মাথায় তানবীর ও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে। সিঁড়ি দিয়ে সোজা উঠতে তানবীরের রুম। বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা। তানবীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে। মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে। বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল, কারণ তার এক পাশে আবির ভাই, এর আরেক পাশে তানবীর ভাইয়ের। তানবীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে। কিছুদিন পর থেকে মিমও উপরে থাকবে, কিন্তু তাতে কি, ভাইয়ের ডিঙ্গি মিরের পর্যন্ত রুমে পারবে কিনা সন্দেহ আছে। রাত 10টার উপরে বাজে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেছে। আবির এখনো বাড়ি ফিরেনি। মালিয়া খান সোফায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য।
10-15 মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানবীর। মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলে ছেলে। আম্মু, তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ। আমি নিজের মতো করে খেয়ে নিব। তোমার বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য, সহসা উত্তর দিলেন মালিয়া খান। বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে উঠে তানবীর। আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানবীরের দিকে। সঙ্গে সঙ্গে তানবীর হাসি নামিয়ে ফেলে, নিঃশব্দে হাসতেছে। তানবীর বরাবরই ভীতু প্রকৃতির। বাহিরে যতই শক্তপোক্ত থাকুক না কেন, বাবা চাচা আর ভাইয়ের সামনে সে যেন বেজা বিড়াল। এতদিনে যত কাজই থাকতো ছেলেটা 8-9টার মধ্যে বাড়ি এসে বাবার সাথে খেতেও বসতো। কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার। আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টার স্বরে বলে উঠল, এর উল্টোটাও হতে পারে, যেমন তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে। ছেলের এরকম ঠাট্টায় ভ্যাবাচাকা খেলেন মালিহা খান। আবির পুনরায় শান্ত অথচ কড়া বলে উঠল, কাল থেকে তোমায় যেন বসে থাকতে না দেখি। আমার কিছু লাগলে চেয়ে নিব, আর খাবার টেবিলে রেখে দিও, আমি খেয়ে নিব। এই কথার কোনো উত্তর বা না দিয়ে মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, তানবীর, মেঘ এখনো খায়নি, একটু ডেকে আসবি? এখন খাবে কি না? তানবীর ঠিক আছে বলে উপরে গেল। আবিরও নিজের রুমে গেল। 5 মিনিট ড্রেস পাল্টু ফ্রেশ হয়ে নিচে নামছে। এতক্ষণে মেঘ খাবার টেবিলে চলে এসেছে। ভেবেছিল প্রায় ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে। খাওয়া অর্ধেক হতে তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে। কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির। মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে। মানুষটাকে দেখে হৃদস্পন্দন বাড়তে লাগলো মেঘের। এখনো সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতরেও কিছু একটা হচ্ছে, কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে। নিজের অজান্তে বুকের বাঁ পাশে হাত রাখলো মেঘ। অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর। আবিরের চেয়ার টেনে বসার শব্দে গোড় কাটলো মেঘের। সবেগে হাত নামিয়ে আনলো বুক থেকে। আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে। মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপে যাচ্ছে। চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা। শরীর কাঁপাকাঁপি আর হৃৎপিণ্ডের লাফালাফিতে সে বিতিষ্ঠ, দিশেহারা অবস্থা অষ্টাদশীর। ইচ্ছে করছে ছুটে ফালিয়ে যেতে আবিরের সামনে থেকে, কিন্তু পারছে না। মনে হচ্ছে পায়ের শিকল দিয়ে বাঁধা। মালিয়া খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন। কিরে, কি হলো তোর? দ্বিতীয় বার গোড় কাটলো মেঘের। তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। কাঁপা কাঁপা গলায় বলল, কিছু না। এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার আর গলায় দিয়ে খাবার নামছে না মেঘের। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে গ্লাস নিয়ে ডক ডক করে অর্ধেক পানি নিমিশে শেষ করে ফেললো মেঘ। আবির আপন মনে খাচ্ছে। সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজনই মনে করলো না সে। এই জগতের সব কিছুই তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম। আবিরের গা ছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে মেঘ। মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে। কালো টি শার্টে মুখটা কত মায়াবী লাগছিল। এলোমেলো চুল, খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেলো অষ্টাদশী। কে বলতে পারে 2 দিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মন মস্তিষ্ক জোড়া। হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল এই স্মৃতিটাই মনে হতো, আর রাগে কটমট করতো মেঘ। আর আজ বিকেল থেকে যতবার আবিরকে দেখছে ততবার মেঘের শীর্ণ বক্ষ দৌড় উঠছে। ছোটবেলার যে ভয়টা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে। আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এই দৃষ্টিতে সুচালো কিংবা ধারালো অস্ত্র আছে যা এক কিশোরীর বক্ষ পিঞ্জরে ফোড় করে দেওয়ার ক্ষমতা রাখে। আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছিল মেঘ। আবির চোখ তুলে তাকাতে এই মেঘের মনোযোগ ঘুরে গেল। আবিরের তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফালা ফালা করে দিচ্ছে হৃৎপিণ্ডটা। দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে নিল গলায়। সহসা মুখ বিবর চুপসে গেছে অসহায়ত্বের ন্যায়। দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টাদশীর। এর মধ্যে মালিয়া খান ছেলে আবিরের উদ্দেশ্যে বলে উঠলেন, তোর নতুন কোম্পানিটা কিনা খুললে হয় না? তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না কেন? বাবাকে রাগিয়ে দিচ্ছিস? তোর বাবা তোকে অনেক ভালোবাসে। শানিত স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করলো, ছেলেরা সারা জীবন বাবাদের প্রিয় থাকতে পারে না। নিজের স্বপ্ন ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের। এটা অস্বাভাবিক কিছু না।
যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হাল প্রতিটা ছেলে ধরতো তাহলে পৃথিবীটা এতটা এগিয়ে যেত না, আমাকেও দেশ ছেড়ে এত বছর বাহিরে পড়ে থাকতে হতো না। আব্বু নিজেই কোম্পানি শুরু করেছিল, উনি যদি ওনার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিতেন তাহলে আজ এত দূর পৌঁছাতেন না। তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দিব। আমার স্বপ্ন একান্তই আমার, আমি দুদিকে সামলাবো। তুমি এসব নিয়ে অযথা চিন্তা করে নিজের সারা শরীর খারাপ করো না। মালিয়া খান চিন্তিত স্বরে বলে উঠলেন, এত সাপ আর দৌড়াদৌড়ি করে তো নিজে অসুস্থ হয়ে পড়বি বাবা। আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না। তানবীর মাঝখান থেকে বলে উঠল, ভাইয়ের জন্য চিন্তা করার মানুষ আছে বড় আম্মু, তুমি রিল্যাক্সে থাকতে পারো। মেঘ এতক্ষণে নীরবে খেলো। এই কথা শোনা মাত্রই ছোট দেহ কম্পিত হয় তার। আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে। আবির তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো তানবীরের দিকে। অমনি মুখটা চুপসে গেল তানবীরের। করুণ স্বরে বলল, সরি ভাই। ফিনপতন নীরবতা খাবার টেবিলে, কেউ কোনো কথা বলছে না। মেঘের মনটা সহসা খারাপ হয়ে গেল। তানবীর আবিরের এক নিষ্ঠ ভক্ত, এক কথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। আবির গুরু গম্ভীর স্বভাবের, রাগে কথা কম বলে, কিন্তু দিন শেষে আবিরের এক অপ্রকাশিত আবেগগুলো তানবীরকে শেয়ার করে এসেছে এত বছর। এমনকি এখনো আবিরের থেকেও বেশি তানবীর ভালোবাসে আবিরকে। আবির যদি বলে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকবে, তানবীর তাই করবে। অবশ্য করবে নাই বা কেন। সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে তানবীরের। পড়াশোনাতে তার বিশেষ আগ্রহ ছিল না। বড় আব্বু এবং আব্বুকে বলেছে কয়েকবার, তাদের করা জবাব, রাজনীতি আমাদের পছন্দ না, এই বাড়ির কেউ রাজনীতি করবে না। একদিন বাধ্য হয়ে বাইকে কল করেছে তানবীর। ভালো মন্দ কথা শেষ করে তানবীর ভয়ে ভয়ে বলল, ভাইয়া তোমার সাথে আমার একটু কথা ছিল। আবির সাবলীল ভঙ্গিতে উত্তর দিয়েছিল, সেদিন রাজনীতি করতে চাস তাই তো? তানবীর নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আবির এত স্বাভাবিকভাবে কথাটা বলছে। তুই রাজনীতি কর, সমস্যা নেই, কিন্তু কিছু বিষয় মাথায় রাখবি। বিষয়টা দেখতে যতটা সহজ ততটাও সহজে না। একনিষ্ঠ এবং সৎ থাকতে হবে তোকে। দল মত নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে। পাঁচ হাঁটা স্বভাব যেন না হয়। তানবীর ভয়ে ভয়ে বলল, বড় আব্বু আর আব্বু তো রাজি হচ্ছে না। আবির হেসে উত্তর দিয়েছিল, ওইসব আমি সামলে নিব। তুই আমায় কথা দে, তুই তোর জায়গায় সৎ থাকবি, আর যে কোনো সমস্যা আমায় শেয়ার করবি। সেদিন খুশিতে তানবীরের চোখ টলমল করছিল। আবির সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদে দিত ছেলেটা। সেদিনে বাইকে কথা দিয়েছিল সে সারা জীবন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে। এরপর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা আছে, কি করা দরকার, কোনটা করলে ভালো হবে, সবই ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে তানবীর। আর সে ছাত্রলীগের সহসভাপতি। সবটুকু ক্রেডিট আবিরের। আগামী বছর মেয়র নির্বাচনের পরে নতুন করে সভাপতি করা হবে, তাই তানবীর চেষ্টা করছে যেন এইবার সভাপতি হতে পারে। তানবীরের রাজনীতির জন্য বাবা চাচার সাথে আবিরের কথা কাটাকাটি সেই শুরু থেকেই। কিন্তু আবিরের এক কথা, তানবীর রাজনীতিই করবে। আজ সন্ধ্যায় বাবা চাচার মুখের উপর বলেছিল তানবীরকে কোনো প্রকার বাধা যেন না দেওয়া হয়। তানবীরের জীবনে আবির গাছের ন্যায়, যা ছায়ায় তানবীরের অবস্থান। ভাই ছাড়া তানবীর অসহায়। খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। তানবীরও চলে গেছে, কিন্তু বসে আছে মেঘ। সে খাবার টেবিলে সবার আগে এসেছিল। ভেবেছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে, কিন্তু তার হলো কই। আবিরের জীবনে কেউ আছে, এই কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে অষ্টাদশের। বাতের ফ্লেটে আঙ্গুল ঘুরাচ্ছে আর ভাবছে, আমার ছোট্ট মনটা এভাবে ভেঙে গেল, প্রেমে পড়ার আগে ব্রেকআপ হয়ে গেল। ছি! তৎক্ষণাৎ নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে, থাক, মন খারাপ করিস না, ছেলেটা ভালো না। মনে নেই তোকে ছোটবেলা মেরেছিল? আজ তুই হিটলার। তোর জীবনে রাজপুত্র আসবে, যার জীবনে রাজ করবি শুধু তুই। মালিয়া খান মেঘের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলল, থাক, তোর আর খেতে হবে না। এতে হুঁশ ফিরে মেঘের। মেঘ কিছু বলার আগে খাবারের প্লেট সামনে থেকে নিয়ে যান উনি। বড় আম্মুর এসব কর্মকাণ্ডে আহাম্মক বনে যায় মেঘ। মালিয়া খান বলে উঠলেন, এভাবে 14 ঘন্টা ভাত নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার। মেঘেরও খাবার খাওয়ার তেমন ইচ্ছে নেই আর।
সে তো নিজেকে সান্ত্বনা দিতে ব্যস্ত। হাতটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে। মালিয়া খান মেঘকে ডেকে আবার বললেন, তোর কি পেট ভরেছে নাকি নতুন করে খাবার দিব তোকে? আর খাবো না, এটুকু বলে রুমে চলে আসে মেঘ। পড়তে ইচ্ছে করছে না মেয়েটির, চুপচাপ শুয়ে শুয়ে আছে। চোখ বন্ধ করতেই বেশি ওঠে আবিরের হাসি। বাইকে নেই যখন হাসি মুখে বলেছিল, কথাগুলো কানে ভেসে আসছে। কি সুন্দর করে কথা বলে মানুষটা, তাকানোর ধরন, রাগলে কুচকে ফেলা ঘন ব্রুজগুলো সবই যেন চোখের সামনে ভাসছে মেঘের। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে মেঘ, বুক ভেঙে আসে কষ্টে। এই লোক আমার ভাবনায় কেন আসছে বারবার? এই লোক তো অন্য কারো, এই বলে অভিমানে ঘুমিয়ে পড়ে মেঘ। আজ শুক্রবার সকালে থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। মিম, আদি আর মেঘ দুষ্টমি আড্ডায় মাতিয়ে তুলেছে ড্রয়িং রুম। তিনজা রান্নায় ব্যস্ত। আবির বাড়ি ফিরেছে বলে আবিরের দুই মামা, দুই খালা, তাদের বাচ্চারা সবাই দেখতে আসবে। মিম আর মেঘের মামা খালাদের বাড়ি থেকেও বেড়াতে আসবে মানুষ। বেশিরভাগ মানুষের চাকরিজীবী, যার ফলে শুক্রবার ছাড়া কারোই সময় নেই। ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে। যখন যা লাগছে উনি ছুটছেন আনার জন্য। তানবীরের সকাল থেকে কোনো খোঁজ নেই। সকালে নাস্তা করে বেরিয়েছে, পার্টি অফিসে কাজ আছে, বিকেলে ফিরবে বলে চলে গেছে। এজন্য মেঘের কোনো ভয় ডর নেই। আপন মনে আড্ডায় মগ্ন মেয়েটা। হঠাৎ উপরে করিডোর থেকে আবির ডাক দিল, মাকে, আম্মু একটু কফি দিতে পারবে? এই বলে রুমে চলে গেল পুনরায়। উত্তর শোনার প্রয়োজনও মনে করেনি সে। মালিয়া খান কপি করে মেঘকে ডাক দিলেন, কপিটা আবিরকে দিয়ে আয় তো মা। তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল গত রাতের কথা। সহসা বলে উঠল, আমি কেন, মিম দিয়ে আসুক। মালিয়া খান কিছুটা বিরক্তি নিয়ে বলল, ওরা নিলে ফেলে দিবে, তখন আরেক মুসিবতে পড়ব। বাড়িতে একটু পর মেহমান আসবে, জানা মা। মেঘার কথা না বাড়িয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে আবিরের দরজা পর্যন্ত আসলো। গলা শুকিয়ে যাচ্ছে মেঘের, বুকের ভেতর দুধপুকটা বেড়ে যাচ্ছে, হাত পা কাঁপছে। আস্তে আস্তে দরজায় টুকে দিল মেঘ। দরজা খোলা আছে। কাঁপা কাঁপা হাতে দরজা ধাক্কা দিল মেঘ। আবির ল্যাপটপে কি যেন করছে, তাকিয়েও দেখলো না কে এসেছে। এখানে রেখে যা। মেঘ হাঁটতে পারছে না, হাত আরো বেশি কাঁপছে এখন। পায়ে একটুকু জোর পাচ্ছে না, ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায়। আবির ল্যাপটপে টেবিলে রেখে মেঘের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রেখে মেঘের সেদিকে কোনো মনোযোগ নেই। তার মস্তিষ্কের প্রতিটা নিউরন ছুটছে এদিক সেদিক। বডি স্প্রে তীব্র গানে হুঁশে ফেরে মেঘ। তার থেকে 1 ফুটের দূরত্বে দাঁড়িয়ে আছে আবির। আচমকে এইভাবে এসে দাঁড়ানো একটু ব্যাপাস্যাপা খেলো মেয়েটা। মেঘ ঘুরে গেল নিজের উপর, জোর খাটিয়ে পা বাড়ায় দরজার দিকে। সবেগে সুদূর হস্তে মেঘের কোনো চেপে ধরল আবির। কড়া কণ্ঠে বলল, এদিকে তাকা। অনিচ্ছা সত্ত্বেও ঘুরে দাঁড়ালো মেঘ। চিবুক নেমে গলায় আটকালো, সারা শরীর কাঁপছে। শীতল স্বরের হুমকিতে কানের লতি গরম হয়ে যাচ্ছে, সাথে আবিরের শরীরের আর বডি স্প্রে তীব্র গন্ধ নাকে লাগছে মেঘের। আবির পুরো কণ্ঠে বলল, কফিটা টেবিলে দিয়ে আসতে বলেছিলাম, কথা কানে যায় না? এতটুকু বলতে মেঘে হেলে দুলে পড়ে যেতে নেয়। টালমাটাল মেয়েটার বাহুদের সোজা দাঁড় করিয়ে দিল আবির। জ্ঞান হারাতে হারাতেও যেন হারায়নি মেঘ। আবিরের চাউনিতে তীক্ষ্ণতা, গম্ভীর কণ্ঠে বলল, তুই কি ফিষ্টিহীনতায় ভুগছিস? অবশ্য ভুগবি নাই বা কেন? খাবার প্লেটে আঙ্গুল গুড়ালে কি আর শরীরে পুষ্টি হবে? প্রথমে গম্ভীর কণ্ঠে বললেও শেষ কথাটা যেন মজার ছলেই বলল। মেঘের শরীর ঘামছে। কে বুঝাবে এই লোকটাকে, যাকে দেখলে অষ্টাদশের সব শক্তি নিমিষেই মিলিয়ে যায়? কোথায় যেন যার দৃষ্টি কেড়ে নেয় তার সমস্ত জ্ঞান দেন নিমিশেষে। আবির সাবলীলায় ভঙ্গিতে বলে উঠল, যেতে পারবি নাকি দিয়ে আসবো? নিজেকে সামলে মেঘ বলল, পারবো। তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যায় মেঘ। আবির তাকিয়ে আছে অষ্টাদশীর হাঁটার পানে। মেঘ কোনো রকমে নিজের রুম পর্যন্ত এসেছে। এক দৌড়ে এসে খাটে শুয়েছে। মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে। কয়েক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পেল না। সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায়। 11টার পর থেকে মেহমান আসা শুরু হয়েছে। বাড়িঘর পড়ে গেছে আত্মীয় স্বজনে। মাদি গোসল করে সেজুগুজু গল্প করছে সবার সাথে। আবির একেবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে। টুপি পাঞ্জাবি পড়ায় অন্যদিনের থেকেও অনেক সুন্দর লাগছে ছেলেটাকে। সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে। মেঘের দেহ এখনো বিছানায় লেপ্টে আছে। বোনকে খুঁজতে মিম উপরে গিয়ে দেখে মেঘ
ঘুমাচ্ছে। ডাকতে ডাকতে মেঘের ঘুম ভাঙে। আপু, ও আপু উঠো, এখন ঘুমাচ্ছ কেন? বাড়িতে মেহমান চলে আসছে, আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে আগে উঠো, নামাজ পড়ে রেডি হও, আম্মু আমায় পাঠাইছে তোমায় ডাকতে। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান পেরে পাশের দেয়ালে টানানো দেয়াল ঘড়ির দিকে তাকায়। 1:15 বাজে। তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসে। আবিরকে কফি দিতে গেছিল 8:30, সে 9টার মধ্যে। 4 ঘন্টার উপরে জ্ঞান ছিল না। 5 মিনিটে বসে তারপর গোসলে চলে যায়। নামাজ পড়ে আবিরের দেওয়া একটা জামা পরে নিল মেঘ। বেগুনি রঙের গাউন, মোটামুটি গর্জিয়ে, চুলগুলো খোপা করে নিল। এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুই করতে পারবে না সে। মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে। রুম থেকে বের হলো প্রায় 3টার দিকে। মামা খালারা সবাই খেতে বসেছে, ছোটদের খাওয়া শেষ। রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়েও পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে। বাড়িতে এত হই হুল্লোড় শব্দে মাথা ঘুরে ফেলছে মেঘের। নজর পড়ে সোফার দিকে। আবিরকে ঘেরাও করে বসে আছে সব মামাতো খালাতো ভাই বোনরা। তার মধ্যে একজনের দিকে নজর পড়ে, স্পেশাল একজন, মালা আপুর দিকে। মালা আপু অনার্স 3য় বর্ষে পড়েছেন এখন। আবির ভাইয়ের মামাতো বোন। মালা আপুর একটা বড় আপু আছে, উনি মায়েশা। ওনার পড়াশোনা শেষ, জব করতেছেন এখন। 2 বোনই এসেছেন, কিন্তু মালা আপুর দৃষ্টি কেমন জানে আবির ভাইয়ের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই গিলে খাবে আবির ভাইকে। বিষয়টা দেখিয়ে মেঘের মেজাজ গরম হয়ে গেছে। তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা। তানভীর ভাইয়া তো বলেছিল আবির ভাইয়ের জীবনে কেউ আছে। মালা আপুই কি সেই কেউটা? ভাবতে বুক ভরে উঠে কষ্টে। আবিরের সমবয়সী একটা ভাইয়া আছে, নাম সাকিব। উনি আবির ভাইয়ের 3য় বেস্ট ফ্রেন্ড বলা চলে। আবিরও কয়েকটা ছোট ভাই। আবির এটা সেটা কথা বলে জিজ্ঞেস করছে বিদেশ কেমন লাগে, পড়াশোনা কেমন, কিভাবে থাকতো, এসবই। মেঘ ধীর স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকায় সেদিকে, পুনরায় ভাইদের কথায় মনোযোগ দেয়। মেঘকে দেখে 2-4 জন ডাক শুরু করে, এই মেঘ কেমন আছিস, সেদিকে আয়। মিম ছুটে আসে মেঘের দিকে। আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ, নজর না লাগে কারো। মেঘ মুচকি আসলো। মিম মেঘকে টেনে নিয়ে সোফায় বসালো। সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ার দিকে। উপরে থেকে সে শুধু মালা আপুর নজরটাই দেখেছে, এখন সে আবিরকে দেখছে। নীল পাঞ্জাবি, সাদা প্যান্ট, মাথায় টুপি, আহা কত মায়াবী লাগছে। আবির হাস্যোজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে মেঘ। যত্রতত্র দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলায় ব্যস্ত হলো। বড়দের খাওয়া শেষ। মেঘ উঠে সবাইকে সালাম দিয়ে খুশ গল্প করতে লাগে। খালামুনিদের অনেক দিন পর দেখছে। আগে বিয়েতে গেলে টুকটাক দেখা হতো, কিন্তু তানবীরের অত্যাচারে মেয়েটা বিয়ে বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছে। তাই মামি আর খালাদের সাথে দেখাই হয় না। মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে, এটা সেটা নিয়ে আসে। সারাদিনের ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। থাকার জন্য বলেছে সবাই, কিন্তু চাকরিজীবীদের কাছে বেড়ানো মানে কয়েক ঘন্টা। বিদায় বেলায় মালা আপুর আচরণে মাথায় রক্ত উঠে যায় মেঘের। ভালো করে বললেই হয় বেড়াতে যাবেন, গায়ে ঢলে পড়ার কি আছে আশ্চর্য। মালার এরকম আচরণে আবির ভাই তৎক্ষণাৎ সরে না গেলে তো উপরে পড়ে যেত এই মেয়ে। রাগে ফুসতে ফুসতে মেঘ নিজের রুমে চলে যায়। মেহমানদের বিদায় দিয়ে আবিরও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যেন। মাঝখানে তানবীর একবার এসেছিল, সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে। পার্টি অফিসে কি নিয়ে ঝামেলা চলছে, তাই বসার সময় হয়নি তার। মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো, কিন্তু কেন কাঁদছে সে নিজেও জানে না। অতিরিক্ত রাগে কান্না আসে মেয়েটার। মেঘ বরাবরই খুব অভিমানী, অল্পতেই কান্না করে দেয়। রাত 10টা বেজে গেছে, এখনো মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা। সারাদিন খাওয়া নেই। তড়িঘড়ি করে তানবীর বাড়িতে ঢুকে এসে মাকে জিজ্ঞেস করে, মেঘ খেয়েছে? হালিমা খান সহসা উত্তর দিলেন, সন্ধ্যার পর থেকে এত ডাকছি, দরজাই তো খুলছে না। তানবীর আর কথা বাড়ালো না, ত্বরিত গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে। প্রথমে আস্তে করে ডাকলো, মেঘের সাড়া নেই। আচমকা চল শক্ত করে এক প্রকার চিৎকার দিল, মেঘ তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনি আছে বলে দিলাম। মেঘ শুয়ে থেকে এক লাফে উঠে বসলো। কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুললো। চোখ তুলে তাকানোর সাহস নেই বাইরের দিকে। আজ পর্যন্ত তানবীর মেঘের গায়ে হাত তুলিনি, শুধু ধমকে দেয়, কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ। কখন আবির ভাইয়ের মতো নাক মুখে মারবে থাপ্পড় বিশ্বাস নেই। দরজা খুলতে নরম স্বরে তানবীর বলল, খেতে যা।
মেঘ তানবীরের এত নরম স্বর কোনো দিন শুনেনি। ভাবতেই পারছে ভাইয়া তাকে এত ভালোবাসে খেতে বলছে। খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস, তোকে একটা ফেসবুক আইডি খুলে দেব। তানবীরের এমন কথায় মেঘ আহাম্মক বনে গেল। তানবীর ভাই বরাবরই এরকম, নিজেই জারবে তারপর নিজেই আদর করবে, এটা সেটা কিনে আনবে মেঘের জন্য। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এত নরম স্বর কখনো শুনিনি এর আগে। নিমিষেই মনটা খুশিতে ভরে গেল মেঘের। খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ। আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে, একটু একটু করে সব চেক করছে। কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান। সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম, বের হলি না কেন? ঠিকই তো ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি। আমাকে কেন কষ্ট দেস? তোকে কে কি বলে 2 দিন পর পর না খেয়ে পড়ে থাকিস? কিছুদিন পরে যে অ্যাডমিশন, না খেলে পড়বি কিভাবে? আর না পড়লে ভর্তি হবি কিভাবে? তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস। সে সারাদিন বন্ডের মতো টই টই করে ঘুরে, আর তুইও এখন তার ভাব নিচ্ছিস। খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস। আর শুন, মেয়ে মানুষের হাতে এত রাগ জেগ ভালো না। তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না। এতটুকু বলতে চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে। আবিরের চাউনিতে পরিষ্কার পৃষ্ঠতা, শ্যামবর্ণ মুখমণ্ডল কালো দেখাচ্ছে। কড়া কণ্ঠে মামনির দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? পুরুষালী কণ্ঠে আতকে উঠে মেঘ। হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল, খায় না ঠিক মতো, পড়াশোনা করে না। কি করব ওকে নিয়ে? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল, ওকে কিছু বলো না। কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে, একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব। আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান। কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না। এত বছর অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানবীর এসে দমকে বা বুঝিয়ে খাওয়াতো। এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন। 2জন মিলে মেঘকে শাসন করবে। ভাবতেই মেঘের বুক কেঁপে ওঠে। আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে মেঘের। আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে, এতেই খুশি লাগছে মেঘের। তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানবীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দিবে। তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘ। রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানবীর ভাইয়ের রুমের দিকে। কিন্তু তানবীর ভাইয়া রুমে নেই। কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু কোথাও নেই। মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে, হঠাৎ শুনতে পেল তানবীরের কণ্ঠ। কিন্তু কোথায় আছে? বাধ্য হয়ে মেয়েকে জোরে ডাক দিল, ভাইয়া। তানবীর পাশের রুম থেকে উত্তর দিল, আবির ভাইয়ের রুমে আমি, আয়। আবির ভাই নামটা শুনে মেঘের বুকটা হু হু করে উঠে। চিনতে নিজেকে নিজে সাহস দেওয়ার চেষ্টা করলো। তারপর গুটি গুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো। ভেতরে আয়, মোবাইলটা দিয়ে যায়, তুমি কাজ করো। আরে ভেতরে আয়, বস তুই, তোকেও দরকার লাগবে। মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো। আবির নেই রুমে, ওয়াশরুমে আছে মনে হয়। তানবীর ফোন নিয়ে কি যেন করছে, তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির। মেঘের দৃষ্টি পড়ে সেদিকে। একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। শরীরে টি শার্টটা অনেকটাই ভিজে গেছে। মেঘ টেনে হিঁচড়ে দৃষ্টি নামিয়ে আনলো। মনে মনে ভাবছে, একটা মানুষ এত কিউট কিভাবে হয়? যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম, সারাদিন পড়তাম আর দেখতাম, তাহলে আমার মন কখনোই খারাপ হতো না। লোকটা ফর্সা নন, শ্যাম গায়ের রং, কিন্তু দেখতে মারাত্মক সুন্দর। সবচেয়ে মারাত্মক ওনার লুক, তাকানোর স্টাইল। উফ, যতবার দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি। আবির ভাই খাটের উপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছেন। তানবীর ভাইয়া মোবাইলে ফেসবুকে অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতে তানবীর ভাইয়ার ফোনে কল আসে। দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে। অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে, ভাইয়া তুমি ওরে অ্যাকাউন্টটা খুলে দাও, আমার গুরুত্বপূর্ণ কল আসছে। এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে চলে গেলেন তানবীর। মেঘ বসে আছে চুপচাপ, মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না। বুকটা এখনো দুঃখভোগ করছে। আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে। জন্ম তারিখ, সাল, নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি। সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে। তখনই রুমে ঢুকলো তানবীর। সহসা বলে উঠল, শেষ?
এই বলে ফোনটা নিজের হাতে নিল। ফেসবুকে ঢুকে তানবীরের আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো। আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দেই, অ্যাকসেপ্ট করো নাকি? আবির গম্ভীর কণ্ঠে বলল, আমায় রিকোয়েস্ট দিতে হবে না। তানবীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল, ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নিও, না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে তানবীরের দিকে। মেঘ মনে মনে খুশি হলো ভাইয়ের কথায়। মেঘের তো কখনো সাহসী হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেবার, ভাই অ্যাকসেপ্ট করার কথা বলা। তানবীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল, তুই এখন যা, আমি আর ভাইয়া অ্যাকসেপ্ট করে নেব। তুই কি করিস না করিস সব নজরে রাখবো কিন্তু। মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করে রুম থেকে চলে আসলো মোবাইল নিয়ে। মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজরে পড়ল সাজ্জাদুল খান আবির, অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। মেঘ শোয়া থেকে উঠে বসে। মেঘের খুশি দেখে কে? ফ্রেন্ড লিস্টে একমাত্র ফ্রেন্ড, সেটাই আবির ভাই। তার একটা স্ক্রিনশটে রেখে দিল মেঘ। তার 5 মিনিট পর অ্যাকসেপ্ট করলো তানবীর ভাই। আবির ভাইয়ের আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা নতুন কেনা, বাইকে বসা, একদম ওয়াও। কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা, তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই। ছবিটা ও মাই গড ওয়াও। সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেঘ। যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না। তারপর মোবাইল দেখে ঘুমানোর চেষ্টা করলো। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি। কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আজ শনিবার, আবিরের অফিসে যাওয়ার দিন। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির। 7:30 বাজে মাত্র। নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুতই হাঁটছে। হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয়। 2বার ডাকতে ঘুমন্ত মেঘ ঘুমে টলতে টলতে দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। প্রথমে ভেবেছে এটা স্বপ্ন, তারপর এদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব। আসমকে এইভাবে আবিরকে দাঁড়ানো দেখে ভেবাচাকা খেলো মেয়েটা। মেঘের চেহারায় নিদ্রিত ভাবটা লিপ্টে আছে এখনো। আবির পূর্ণ দৃষ্টি পরখ করলো অষ্টাদশী রাঙা মুখ বিবর, তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, 5 মিনিটের মধ্যে খেতে আয়। পুনরায় দ্রুত গতিতে হাঁটা দিল। আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক। হঠাৎ মনে পড়ে গেল 5 মিনিটে নিচে যেতে হবে। তৎক্ষণাৎ ছুটল ওয়াশরুম। 5 মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো মেঘ। এই সময় মেঘকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে। 2 বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে খায় না। প্রাইভেট থাকলে সবার আগে খায়, না হয় সবাই অফিস বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায়। হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে, আয় আয় বস মা, কি খাবি বল। টেবিলের কাছে আসতেই দেখলো একটা চেয়ারই ফাঁকা আছে, সেটা আবার আবির ভাইয়ের বিপরীতে। কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার, কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন একটা গড়ে থাকে। মন মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে বসতে হলে এ চেয়ারে। আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে। মেঘ তখন ঘুমে টলতে টলতে আবিরকে দেখছিল রাজপুত্রের মতো, কিন্তু এখন আর সে তাকাতে পারছে না। শীর্ণ বক্ষ দরপর করছে। মেঘের মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে, মুখটাই তুলতে পারছে না। আলী আহমদ খান হঠাৎ বলে উঠলেন, মেঘমা, আজ থেকে তোমার নতুন টিউটর আসবে, সারাদিন তো তুমি বাহিরে থাকবে, তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি। মেঘ চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছেন। বুকের ভিতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারা। আবির সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেলে আবিরের পেছন পেছন আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খানও চলে গেলেন। ইকবাল খান আগে অফিসে জানিয়ে দিয়েছে অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে। আবির অফিসের সামনে এসে বাইক পার করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে ওঠেন, স্যার আপনার একটু বসতে হবে, বড় স্যাররা না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না। আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে। 10 মিনিটের মধ্যে অফিসে ঢুকলেন 3 ভাই। আবির তখনও বসেই আছে। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন, স্যার
আপনাকে ভেতরে যেতে বলেছে। আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল। অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো। ঢুকতে সবাই হাততালি দিয়ে কনগ্রাচুলেশন জানাচ্ছে আবিরকে। দুই একজন ছবি তোলায় ব্যস্ত। বাবা চাচা তিনজন আর আবির মিলে একটা কেকও কাটলো। তিন ভাইয়ের তো আজকে খুশির দিন। বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে। এর থেকে বড় পাওয়ার কি আছে? তানবীরের মতে আবির যদি মুখের উপর বলে দিত আমি ব্যবসা সামলাবো না, তখন তো কিছুই করার ছিল না। আবির যেহেতু মেনে নিয়েছে এতেই হবে। ঘণ্টাখানেক হলো আবির অফিসে এসেছে। এর মধ্যে চাচ্চু ইকবাল খান ভাতিজাকে সব কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত। অন্যদিকে আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন। তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে। দুই ভাই মিলে চা খাচ্ছে, খুনসুটি করছে। এত বছরের ব্যবসায়িক জীবনের অবসানের সময় এসেছে এবার। সারাদিন আবিরের ব্যস্ততায় কাটে। প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে নেওয়া বিশাল চাপ। মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তুলা একটা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল। 6টায় বাসায় ফিরেছে আবির। এসে সোজা রুমে চলে গেছে, শাওয়ার নিয়ে রেস্টে নিচ্ছে। হয়তো ঘুমিয়ে পড়েছিল, দূর স্বপ্নই দেখলো কিনা আচমকা উঠে বসলো বিছানায়। আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো। পরিস্থিতি স্বাভাবিক। মালিহা খান এবং হালিমা খান কাজে ব্যস্ত। আদিরাম্মু আদিকে নিয়ে পড়াতে বসেছেন। মিমু হয়তো পড়ছে নিজের রুমে। কয়েক মুহূর্ত সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল। হালিমা খানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ কোথায় মামুনি? মেঘের টিউটর এসেছে, পড়ার ঘরে পড়াচ্ছে। ও আচ্ছা, আমায় একটু কপি করে দিতে পারবে? একটু অপেক্ষা করো বাবা, এখনই দিচ্ছি। আবির ছোটবেলা থেকে নিজের মা মালিহা খানকে আম্মু, তানবীরের আম্মুকে মামুনি আর আদির আম্মুকে কাকিয়া ডেকে অভ্যস্ত। এত বছরে তার ডাকে পূর্বের নাই মিষ্টতা মিশে আছে। সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে। 20 মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে। বয়স হয়তো 22-23 হবে। 5 ফিট 7-8 হবে লম্বা, চোখে চশমা। হালিমা খানকে বলল, আন্টি আজ আসি, আবার কাল আসবো। হালিমা খানও হাসি মুখে বললেন, আচ্ছা ঠিক আছে। এদিকে আবিরের কোমলতা পাল্টে গেল, চটে গেল ভীষণ। সবেগে ঘুষি বসালো সোফার পাশের দেয়ালে। আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। এক মুহূর্ত বসলে না, সোজা উঠে দপদপ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। অতিরিক্ত রাগে আবিরের তামাটে চেহারা রক্তবর্ণ ধারণ করেছে। চক্ষু যেগুলো ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। 5-7 মিনিটের মধ্যে ভীষণ তাড়াহুড়োতে তৈরি হয়ে নিচে নামছে আবির। মেঘ পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ সিঁড়ির নিচে সাইড হয়ে দাঁড়িয়ে পড়ে সে। আবির ভাই হুলস্থুল বাঁধিয়ে নামছে। মেঘ এক দৃষ্টিতে তাকিয়েছে। মানসিক টানাপোড়েনে ভুগছে মেয়েটা। আবিরের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেঘ। আবিরকে দেখলেই যেন খেয়েই হারায় বারবার। হৃদয় কেঁপে ওঠে অষ্টাদশীর। কেমন অস্থির অস্থির লাগে। যেমন মারাত্মক ছাউনি তেমনি মারাত্মক তার চলাফেরা। মনে মনে এসব ভেবেই যেন গোরের রাজ্যে চলে যায় মেঘ। আবির ফাঁস দিয়ে যাওয়াতে আবিরের শরীরে জাজালো গন্ধ, নাকে তীব্র স্প্রের গন্ধ মস্তিষ্ক পর্যন্ত চলে যায়। সহসা গোর কাটে মেঘের। সিঁড়িতে আবির ভাই নেই। কয়েক কদম আবির পৌঁছে গেল মেইন গেটের কাছে। হঠাৎ রান্নাঘর থেকে মালিয়া খান ডাকলেন, এই সময় কোথায় যাচ্ছিস বাবা? পেছন ফিরে তাকায় সেদিকে। আবির চৌকাঠের বাহিরে ফাঁ রাখতে রাখতে ব্যস্ত আর ক্রোধান্বিত কণ্ঠে উত্তর দিল, বাহিরে একটু কাজ আছে, ফিরতে রাত হবে। এক মুহূর্ত দাঁড়ায়নি সে, ক্ষিপ্ত বেগে হেঁটে চলে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে। কিছুই যেন ঢুকছে না ছোট্ট মস্তিষ্কে। কয়েক মুহূর্ত পরে মেঘ যথারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায়। আজ তার অনেক পড়া। আগামীকাল আবির কোচিংয়ে পরীক্ষা, ক্লাস, নতুন টিউশন, সব মিলিয়ে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়ে। রাত 9টায় খেতে বসেছেন সবাই। খানবাড়ির খাবার টেবিলটা অনেকটাই লম্বা। টেবিলের এক পাশে প্রশস্ত
বরাবর বসেন আলী আহমদ খান। খান বাড়ির বড় কর্তা। ওনার বিপরীতে কোনো চেয়ার নেই, কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এই বাড়িতে কারণ নেই। এক পাশে 4টা চেয়ার, ইকবাল খান, আদি, তানবীর ভাইয়া আর আবির ভাইয়া চেয়ার এক পাশে। আবির ভাই না থাকাকালীন ও চেয়ার সরানো হয়নি। অন্য পাশে 3টা চেয়ার, মোজাম্মেল খান, মিম আর মেঘের। মেয়ে মানুষ ঘা ঘেঁষা বসা পছন্দ করে না, তাই একটা চেয়ার স্টোর রুমে রেখে 3টা চেয়ার দূরে দূরে রেখেছে। যদিও মেহমান আসলে আরও 3-4টা চেয়ার অনায়াসে ফেলা হয় এখানে। এত বছর আবির ভাই না থাকায় মেয়েকে একেবারে কর্নারের চেয়ারটাতে বসেছে। আবির ভাই ফেরার পরও তাকে বাধ্য হয়ে এই চেয়ারটাতেই বসতে হয়। আবির ভাইয়ের মুখোমুখি বসা আর প্রথম বিশ্বযুদ্ধে শহীদ হওয়া দুটোই মেঘের কাছে সমান। রোজ দুবার চোখের সামনে নিজের মস্তিষ্কের রক্তক্ষরণ সহ্য করা, বুকের ভেতর উতাল ফাতাল ঢেউ সামলানো, সেই ধারালো চোখের ছাউনি প্রতিবার যেন ফিসফিস করে কাটে অষ্টাদশীর হৃদয়টা। এদিকে বোকা মেঘ এখনো অনুধাবনই করতে পারছে না আবির ভাই কি তার শুধুমাত্রই কাশ, নাকি সে তার প্রেমেও পড়েছে। আচমকা আলী আহমেদ খানের রসবাড়ি কণ্ঠে মেঘের গাঢ় চিন্তার ব্যাঘাত ঘটল। আলী আহমেদ খান বললেন, আবির কোথায়? অফিসের কাজ তো সেই সন্ধ্যাবেলায় শেষ, তাহলে এত রাতে কোথায় সে? মালিয়া খান তটস্থ ভঙ্গিতে বললেন, গত সন্ধ্যায় এসেছিল, রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো। আলী আহমেদ খান ছেলের নিষেধ করো রাত বিরেতে ঘোরাঘুরি করতে। ইকবাল খান সাবলীক ভঙ্গিতে বলে উঠলেন, বড় ভাইয়া তুমি চিন্তা কর না, ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে, বন্ধুদের তো একটু সময় দিতে হয়। আলী আহমেদ খান সুপ সাফা খাওয়া শেষ করলেন। ওঠার আগ মুহূর্তে মেঘের দিকে তাকিয়ে বললেন, শাহরিয়ার কেমন পড়িয়েছে মা? মেঘ নরম স্বরে বলল, আলহামদুলিল্লাহ, ভালো পড়িয়েছেন। আর কোনো কথা বললেন না। উঠে বেসিন থেকে হাত ধুয়ে নিজের রুমে চলে গেছে। তার কিছু সময় পর বাকি 2 ভাইও যে যার রুমে চলে গেল। খাবার টেবিলে বসে বসে খাচ্ছে খান বাড়ির 3 বাদর। মেঘ বড় বাদর, মিম হলো মেজ বাদর আর আদি হলো সবচেয়ে ছোট বাদর। 3জন রাজ্যের গল্পে মেতেছে। হালিমা খান এসে এক ধমক দিলেন, এই মেঘ, তোর কি এখন বাদরামি করার সময়? 2 দিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে, পড়াশোনা বাদ দিয়ে আড্ডায় মজা থাকিস সব সময়। মেঘের প্রফুল্ল মুখটা তৎক্ষণাৎ মলিন হয়ে গেল। কোনো রকমে খাবার শেষ করে রুমে চলে গেল, পড়াশোনায় মনোযোগ দিল। আবির কত রাতে ফিরেছে সে হদিশ কেউ রাখেনি। তানবীর ফিরেছে 11টায়। তখনও হালিমা খান অপেক্ষা করেছিলেন। তানবীর মাকে ঘুমিয়ে যেতে বললেন। তারপর হালিমা খান 12টা পর্যন্ত অপেক্ষা করলেন, আবির ফিরেনি, তাই বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছেন। আবির ফিরেছে রাত 2টার দিকে। কোনো রকমে ফ্রেশ হয়ে ব্যালকনিতে পাতা চেয়ারে হেলান দিয়ে আকাশের পানে তাকিয়ে আছি। দৃষ্টি নিবেদ্য দূর ওই ছাদে কিছুক্ষণ পর পর মেঘে ডেকে যায়, আবারও আলোকিত হয়। আবির কি যেন ভেবে খানিকক্ষণ, তারপর গম্ভীর কণ্ঠে নিজেই নিজেকে শুধালো, তুই কি কোনোদিন শুধরাবি না? কেটে গেল আবিরের নির্ঘুম নিদ্রাহীন রাত। সকাল 8টায় খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে মিম, মেঘ, আদি, তানবীর আর কাকামণি ইকবাল খান। বড় 2 ভাই ভোর সকালেই অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। মেঘ মিমের সাথে ফিসফিস করে আড্ডায় ব্যস্ত। তানবীর যেন দেখে না দেখার মতো খাচ্ছে। আগে হলে একটা ধমক দিয়ে বলতো, চুপ থাক, আর যেন কিছুই করলেন না। তাই মেঘ আর মিম আপন মনে গল্প করে করে খাচ্ছে। মেঘের মনোযোগ ভাঙলো কারো চেয়ার টানার শব্দে। মেঘ তৎক্ষণাৎ তাকালা। আবিরের নিখাত দৃষ্টি মেঘের চোখে নিবদ্ধ। মেঘ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। বুকের ভেতরে দুঃখের মাত্রা বাড়ছে, তার সাথে নিযুক্ত হলো চিন্তার চাপ। মাথা নিচু করে মনে মনে বলল, আবির ভাইয়া সারা রাত ঘুমাননি? ফ্যাকাশে হয়ে আছে মুখটা, কি হয়েছে ওনার? এসব ভেবে মেঘ আঁতকে উঠেছে বারবার। গতকাল সন্ধ্যায় বের হলো চোখ অন্ধকার করে। রাতে কখন ফিরেছেন উনি? কোথায় ছিলেন সারা রাত? এসব চিন্তায় মেঘের উৎফুল্ল মেজাজটা খারাপ হয়ে গেল। মিমের ডাকে স্বাভাবিক হলো মেঘ। মিমের খাওয়া শেষ, উঠে যাচ্ছে। এতক্ষণে তানবীর আর ইকবাল খানও খেয়ে চলে গেছেন। খাবার টেবিলে এখন শুধু আদি, আবির আর মেঘ। মেঘ প্লেটের ভাতগুলো তাড়াতাড়ি শেষ করলো। যেই না উঠতে যাবে, আবির ভাই মেঘের প্লেটে আরও 2 চামচ ভাত দিলেন। মেঘ ছোট করে চিৎকার দিতে গিয়েও দিল না। চোখ পড়লো আবিরের দিকে। আবিরের তামাটে মুখটা দেখে চোখ নামিয়ে নিল। আবির প্রখর তপ্ত স্বরে বলল, এগুলো শেষ করে তারপর উঠবি। মেঘ কিছু বলতে গিয়েও থেকে গেল। আবির আবারও বলে উঠল, তোর নামে সারাক্ষণ শুধু অভিযোগ শুনি। খাস না, এখন চুপচাপ খা। একটা কথা বলবি তো 1 চামচ ভাত দিব।
মেঘ চিবুক গলায় ঠেকালো, অল্প অল্প করে ভাত খাচ্ছে। হঠাৎ আতি উৎফুল্ল মেজাজে বলল, মেঘাপু, আমার খাওয়া শেষ, তুমি লাস্ট, হা হা হা। মেঘের মুখটা আরো ছোট হয়ে গেল। কিছুক্ষণ আগে 3 ভাই বোন মিলে চ্যালেঞ্জ নিয়েছিল, যে আগে খেয়ে ফার্স্ট হবে তাকে একটা কিটক্যাট দেওয়া হবে। মেঘই ফার্স্ট হতো, কিন্তু আচমকা আবির বসাতে মেঘের মনোযোগ নষ্ট হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়। তাই মিম ফার্স্ট হয়ে গেছে। আদির আগে খাওয়া শেষ করলে তো অন্তত পক্ষে দ্বিতীয় থাকতো। আবির ভাইয়ের উপর কিছুটা ক্ষিপ্ত হলো মেঘ, সঙ্গে সঙ্গে মনোযোগে বিঘ্ন ঘটলো। মনে মনে বলল, আবির ভাইকে কি জিজ্ঞেস করবো, কি হয়েছে? ততক্ষণে প্লেটের ভাত জোর করে খেয়ে শেষ করেছে। মেঘের জিজ্ঞাসা নেত্র যুগল আবিদের মুখের ফানে। মেঘের হাত ফা কাঁপছে, গলা শুকিয়ে এসছে। কি জিজ্ঞেস করতে চেয়েছিল সব এলোমেলো হয়ে গেছে। আবির ভাইকে দেখলে প্রতিবার যেমন বুকের ভেতর কেউ ঢোল বাজিয়ে নৃত্য করে, আজও তার ব্যতিক্রম হলো না। মুখ দিয়ে টু শব্দটা বের করতে পারছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখ নামিয়ে গ্লাস টেনে ডক ডক করে পুরো গ্লাসের পানিটা শেষ করলো। প্রতিবার আবিরের এদিকে কোনো মনোযোগ নেই, সে তার খাওয়াতে মগ্ন। মেঘ বসে থাকতে পারছে না আবির ভাইয়ের সামনে, তাই কোনো রকম কাঁপা কাঁপা পায়ে বেসিনে চলে গেল। আবির চোখ তুলে এক পলক দেখলো প্লেটটা খাওয়া শেষ, তাই আর কথা বাড়ায়নি। হাত ধুয়ে কোনো রকমের রুমের উদ্দেশ্যে ছুটল মেঘ। সিঁড়িতে এমনভাবে ছুটেছে যেন থামলে পায়ে শিশি ধরিয়ে পড়বে নিচে। 9:30 থেকে 40 বাজে আবির বাসা থেকে বের হচ্ছে। আব্বু আর চাচ্চু সেই সকালে অফিসে চলে গেছে, তাই আবির একটু পরে গেলেও সমস্যা নেই। আবিরের কিছু এটা পিছনে মেঘও বের হলো। আজ রবিবার, কোচিং খোলা। মেন গেটের সামনে গিয়ে থমকে দাঁড়ালো মেঘ। আবির ভাই বাইক নিয়ে ঘুরাচ্ছে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়েছে সেদিকে। সেদিন প্রথম এখানে দেখেছিল আবির ভাইকে। সেই থেকে অষ্টাদশীর ছোট্ট পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে। ধ্যানে জ্ঞানে শুধুই আবির ভাই। অষ্টাদশীর খুব ইচ্ছে হচ্ছিল বাইকে করে কোচিংয়ে যেতে। আজ পর্যন্ত মেঘ বাইকে ওঠেনি। শুধু মেঘ কেন, মেয়ে মাদি কেউই ওঠেনি। মেঘের খুব ইচ্ছে করে খোলা আকাশের নিচে বাইকে ঘুরবে, প্রকৃতির সৌন্দর্য বাতাস উপভোগ করবে। মনে মনে ভাবলো, আবির ভাইকে আমায় নিয়ে যাবেন? হঠাৎ আবিরের কণ্ঠস্বর কানে বাজলো। মেঘ নিজের নামটা আবির ভাইয়ের মুখে শুনে মনের মধ্যে বসন্তের হাওয়া লেগেছে। মনে হচ্ছে তলোয়ার দিয়ে ফালা ফালা হয়ে গেছে হৃদয়টা। মনের মধ্যে হাজারো পাখির কলরব। তারা যেন বলে বেড়াচ্ছে, তোর ক্রাশ তোকে ডাকছে। আবিরের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো আবারও, ডাকছি তো। মেঘ চুপসে গেল, চোখ নামিয়ে কাফা পায়ে এগিয়ে গেল আবিরের দিকে। মনে মনে ভাবলো, আবির ভাই কি সত্যি আমায় বাইকে করে নিয়ে যাবেন? আবির চোখ মুখে বিরক্তি নিয়ে বলল, তুই চুল খুলে ঘুরিস কেন? মেঘ যেন হাম্মক হয়ে রইল। আবির কণ্ঠে দ্বিগুণ বাড়ি করে বলল, আজকের পর থেকে যেন তোকে বাহিরে কোথাও চুল খোলা না দেখি। যদি আর একদিন তোকে এভাবে দেখি, তাহলে এমন থাপ্পড় দিব তোর গাল থেকে থাপ্পড়ের দাগ 1 মাসেও যাবে না। ছোটবেলার মাইটা আশা করি ভুলিস নেই। এতটুকুন বলে আবির হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল। কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইল। মেঘ নিজের প্রতি বিতৃষ্ণার শ্বাস ফেলল। আবির ফিরে আসার পর থেকে মেঘ উত্তেজিত, ক্রাশ খাওয়া, প্রেম অনুভূতি সবেতে যেন পানি আরে না বরফ ঢেলে দিয়ে গেল আবির ভাই। যে মেঘ আবিরের প্রেমে হাবুডুবু খাবে ভাবছিল, তাকে যেন গভীর খাদে চুবিয়ে মারলো। মরে গেল ছোটবেলার আবিরের মারের কালো আত্মায়। ছোটবেলায় আবিরই মেরেছিল শুধু তাকে। আজ পর্যন্ত বাবা মা, এমনকি তানবীর এত ধমকায় সেও কোনোদিন মেঘের গায়ে হাত তোলেনি। এত বছর পর আবির ভাই ফিরলো। আবির ভাইকে দেখে মেঘ পুরনের সব কিছু ভুলে নতুনভাবে আবির ভাইকে নিয়ে ভাবনা শুরু করেছিল সবে মাত্র। সেই ভাবনায় আগুন জ্বালিয়ে চলে গেল বেটায়। আহত চোখে তাকিয়ে রইল কতক্ষণ। আচমকার রক্ত জবার নেয় ঠোঁট দুটো ভেঙে হু হু করে কেঁদে উঠল মেঘ। এই কান্না কতক্ষণ স্থায়ী হলো তার জানা নেই। হঠাৎ বন্যার কলে কিছুটা কেঁপে উঠল মেঘ। ফোন রিসিভ করতে বন্যা বলল, কিরে কই তুই আসবি না? মেঘ কথা না বলেই কেটে দেয় কল। মেঘের গাল ছুপছুপে ভিজে আছে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো মুছে গাড়ির দিকে যায়। বেশ কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হলো মেঘ। মনে মনে ক্ষুব্ধ হলো। গাড়িতে বসে বসে ফুঁসছে রাগে।
এসির মধ্যে বসে যেন কপালে ঘাম ঝরছে। মেয়েটার রাগে খুবই উষ্ট্র উল্টালো, মনে মনে স্থির করলো আর কখনো আবির ভাইকে নিয়ে ভাববে না। আবির ভাই সত্যিই হিটলার, তা না হলে আমার মতো নিষ্পাপ মেয়েটাকে শুধু শুধু মারার চিন্তা করতে পারে। আমি ওনার কোন ফাঁকা দানে মুই দিয়েছি। অভিমানী কণ্ঠে মনে মনে ভাবলো মেঘ। এসব ভাবতে ভাবতে কোচিংয়ে পৌঁছে গেল। ক্লাস শুরু হয়ে গেছে 10 মিনিট আগে। বন্যা জায়গা রেখেছিল, তাই বন্যার পাশেই বসলো। একটা ক্লাস শেষ হওয়ার পর আরেকটা ক্লাস স্যার আসতে আসতে বন্যা মেঘকে ফিসফিস করে বলল, কিরে আসতে এত দেরি হলো কেন? আর তুই না আমাকে তোর ক্রাশ বয় আবির ভাইয়ের ছবি দেখাবি বলছিলি, কই দেখা? মেঘ করুণ দৃষ্টিতে তাকালো বন্যার দিকে, তারপর গম্ভীর কণ্ঠে উত্তর দিল, প্রথমত ওনার জন্য আমার আসতে দেরি হয়েছে, দ্বিতীয়ত ক্রাশ শব্দটা মনের মধ্যে চাপা করে মরে গেছে। শুধু শুধু আমার জীবন থেকে 3টা দিন নষ্ট করলাম। এখন থেকে আমি শুধু পড়াশোনা করব, অন্য কিছু ভাববো না। মেঘের কথাগুলো বন্যা মনোযোগ দিয়ে শুনল, তারপর সশব্দে হেসে উঠল বন্যা। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে বন্যার দিকে। বন্যা আবার আস্তে আস্তে ধীর কণ্ঠে বলল, আমি সেদিনও বলেছিলাম এসব ক্রাশ ট্রাশ কিছু না, পড়াশোনায় মনোযোগ দে। ঠিক হলো তো আমার কথা? এর মধ্যে স্যার ক্লাসে আসছেন। দুজনে ক্লাসে মনোযোগ দিল। মেঘ বাসায় ফিরে চুপচাপ নিজের রুমে চলে গেল। মনটা তার ভীষণ খারাপ। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। সন্ধ্যার পর টিউটর আসবে, পড়া মুখস্থ করতে হবে। সকালের শাসন ভুলার চেষ্টায় মগ্ন মেয়েটা। প্রতিদিন সন্ধ্যার দিকে নিচে আসে মেঘ। ছোট ভাই বোনের সাথে আড্ডা আর খেলায় মগ্ন হয়, কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। দুপুরের পর থেকে একবারের জন্য নিচে নামলো না মেঘ। মিমা রাধি কয়েকবার ডাকতে গিয়েও ছিল, দরজা লাগিয়ে পড়ছে। মেঘ আসবে না বলেছে। সন্ধ্যার পর পর বাড়িতে ফিরে আবির চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। চোখ পরে রান্নাঘরে মা কাকিয়া দের দিকে। কাকিয়াকে ডেকে উৎফুল্ল কণ্ঠে বলল, কাকিয়া চিকেন পাকোড়া বানাবে প্লিজ? মা কাকিয়া তিনজনেই যেন অবাক চোখে তাকিয়ে আছে হাবিরের দিকে। ছেলেটা মুখ ফুটে কিছুই চাই না, কখনো খাওয়া নিয়েও কখনো নাক ছিটকায় না, পছন্দের খাবারের নামও জানে না কেউ। আজ হঠাৎ নিজে থেকে কিছু খেতে চেয়েছে। কাকিয়া হাসি মুখে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রেডি করছি। আবির স্বাভাবিকভাবে রুমের দিকে চলে গেল। করিডোরে যাওয়ার পথে কানে আসলো মেঘের পড়ার শব্দ। অনর্গল পড়ছে। মেয়েটার শ্বাসও নিচ্ছে না মনে হচ্ছে। আবিরের ঠোঁট বেঁকিয়ে কিছুটা হাসলো, তারপর সবেগে রুমে চলে গেল। আবির বেশ সময় নিয়ে শাওয়ার নিল, 10 মিনিট রেস্ট নিল, তারপর কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। একটু সামনে আসতে চোখ পড়লো মেঘের রুমের দরজা খোলা। মেঘ নেই। আবির নিজের মতো এসে সোফায় বসলো। বাইকে দেখে মিহিমা রাধি আগেই ছুটে পালালো, না হয় এসেই বলবে পড়াশোনা নাই। আবিরকে মালিহা খান কফি দিলেন। আবির কফি খেতে খেতে তানবীরকে কল দিল, কই তুই? আমি তো পার্টি অফিসে ভাইয়া। কোনো দরকার? কাজ না থাকলে তাড়াতাড়ি বাসায় আয়। তানবীর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে ভাইয়া? আবির সশব্দে হেসে বলল, দূর কিছু হয়নি, চিকেন পকোড়া বানাচ্ছে কাকিয়া, খেলে তাড়াতাড়ি আয়। তানবীর বলল, আচ্ছা আসছে। কথাগুলো না শুনলেও আবিরের হাসির শব্দ ঠিকই কানে এসেছে। পড়ার রুমের বসা অষ্টাদশীর বুকটার সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। নিজেই নিজেকে প্রশ্ন করলো, আবির ভাই হাসছেন? উনি বাসায় ফিরেছেন? তৎক্ষণাৎ মনে পড়ে গেল সকালের ঘটনা। সাথে সাথে মুখটা কালো করে পড়া রিভিশন দেওয়ায় ব্যস্ত হলো মেঘ। তানবীর ফিরেছে 5-7 মিনিট হবে। ফ্রেশ হয়ে নিচে এসেছে। এতক্ষণে চিকেন পাকোড়া হাজির হলো সামনে। ফ্রিজ থেকে বের করে কিছু রান্না করার সময় সাপেক্ষ ব্যাপার তো তাদেরই জানাই আছে। এজন্য ধৈর্য নিয়েই বসে বসে ফোন ঘাঁটছিল আবির। দুই ভাই আপন মনে গল্প করে পাকোড়া খেতে ব্যস্ত। এদিকে মেঘ অপেক্ষা করছে টিউটরের আসার জন্য। 40 মিনিট লেট, এখনো আসছে না। কি করবে বুঝতে পারছে না। পড়ছে কিছুক্ষণ, হাবিজাবি ভাবছে আবার পড়বে। তানবীর হঠাৎ ডাকলো, মেঘ এদিকে আয়। মেঘ ভাইয়ের ডাক শুনে কিছুটা কেঁপে উঠল, তারপর পড়ার রুমের দরজাটা দাঁড়ালো। হালকা গোলাপি রঙের জামা পরেছে, মাথায় ওড়না দেওয়া, পেট ফিট সব জায়গায় ওড়না দিয়ে ঢাকা। অনেক স্নিগ্ধ লাগছে মেঘকে। আবির তখনও সশব্দে হাসছে। তানবীর ভাই আর আবির ভাই নিজেদের মধ্যে মশকরায় ব্যস্ত। মেঘ দরজায় দাঁড়িয়ে আবির ভাইয়ের হাসিতে মগ্ন।
3 দিনেও এই মানুষটাকে এতটা প্রফুল্ল দেখিনি সে। বরাবরই যেন গম্ভীর। সেই বাইক কেনার দিন একটু হেসে হেসে কথা বলার চেষ্টা করেছিল। সেই হাসিতে ক্রাশ খেয়েছিল মেঘ। আজকের হাসি ঘায়েল করে দিল মেঘকে। চোখ সরাতে চেয়েও সরাতে পারছে না। আবিরের চোখ পড়ে দূরে দরজায় দাঁড়ানো মেঘের দিকে। কয়েক সেকেন্ড পরে হাসি থামিয়ে চোখ নামিয়ে নিল আবির। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, মেঘ পাকোড়া খাবি? আয় খেয়ে যা। মেঘ যেন বড়সড় টাসকি খেলো। ভাইয়া তাকে খাবার খেতে ডাকছে। এতগুলো বছরে এরকম ঘটনা তার সাথে কখনো ঘটেনি। তানভীর আবার ডাকলো, আয় খেয়ে যা, পরে পড়তে বসবি নে। মেঘ দুফা এগুলো কি যেন ভেবে ঠায় দাঁড়িয়ে পড়ল। কিছুটা অভিমানী কণ্ঠ উত্তর দিল, তোমরা খাও, আমি খাবো না। আবারও পড়ার রুমে চলে গেল মেঘ। তানভীর আর আবিরও বেশি কথা বলল না। খাওয়া শেষ করে আবির নিজের রুমে গেল। তানভীর পুনরায় পার্টি অফিসে ছুটল। মিটিং আছে তার। বাড়ি ডেকেছে বিদায় মিটিং রেখে ছুটে এসেছিল সে। মেঘ টিউটরের জন্য অপেক্ষা করলো আরও 30 মিনিট। পড়তে পড়তে খিদে পেয়েছে তার। মাত্র খাবার হয়েছে, 8টাও বাজেনি। মেঘ খেতে বসেছে, বারবার তাকাচ্ছে দরজার দিকে। টিউটর আসলে পড়তে বসতে হবে। খাওয়া শেষ হলো, কিন্তু টিউটর আসলো না। তাই মেঘ বই খাতা নিয়ে উপরে যাচ্ছে। আর আম্মুকে বলে গেল টিউটর আসলে ডেকে দিতে। রাত 9টায় খেতে বসলেন সবাই। তানভীরও মিটিং শেষ করে বাসায় এসেছে। খাবার টেবিলে সবাই থাকলেও মেঘের কোনো হদিশ নেই। তানভীর কাকিয়াকে জিজ্ঞেস করলো, মেঘ খাবে না? কাকিয়া স্বাভাবিকভাবে উত্তর দিল, ও তো সন্ধ্যাবেলায় খেয়ে উপরে চলে গেছে, বলল খিদে পেয়েছে। তেমন কথা নেই কারো মুখে। আবির কোনো রকমে অল্প খেয়ে রুমে চলে গেল। গত রাতে ঘুমায়নি ছেলেটা। সারাদিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব, তাই রুমে গিয়ে শুয়ে পড়েছে। এদিকে মেঘ পড়ছে আর ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে কান্না করছে। আবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছে, যেভাবেই হোক চান্স পেতে হবে। অভিমানী স্বরে বলছে, দূরের ভার্সিটি হলে ভালোই হবে। এই বাড়ি থেকে চলে যাব অনেক দূরে। ভাইয়া, আবির ভাই আমায় পাবেই না, বকবে কিভাবে আর মারবে কিভাবে? তৎক্ষণাৎ মায়ের কথা ভেঙে কান্না করে দেয়। মাকে ছাড়া থাকবে কিভাবে সে? মানুষের মন কখনো ক্লান্ত হয় না। এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করলো মেঘ। আজকে সে ফজরের আজানের সময় উঠেছে। রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে। যেভাবেই হোক চান্স পেতে হবে। প্রথম টার্গেট মেডিকেল, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য সবই পড়তে হচ্ছে তাকে। নামাজ পড়তে বসেছে মেঘ। 7টা থেকে 7টা 30 পর্যন্ত পড়াশোনা করেছে। সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর, তাছাড়া পড়াশোনা করলে আরো বেশি ক্ষুধা পায়। গতকাল সন্ধ্যায় খেয়েছিল, সারা রাত কিছু খায়নি। খিদে চুচু করছে পেটে। উঠে দৌড়ে নিচে গেল মেঘ। মেঘে দৌড়ে দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান। উনিও রান্নাঘর থেকে ছুটলেন। হালিমা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? এভাবে ছুটছিস কেন? মেঘ জবাব দিল, আমার খুব ক্ষুধা পাইছে আম্মু, তাড়াতাড়ি খেতে দাও। হালিমা খান আবারও জিজ্ঞেস করলেন, তুই কখন উঠেছিস? মেঘের শান্ত জবাব, ফজরের সময় উঠেছি, তারপর পড়াশোনা করেছি। তাড়াতাড়ি খেতে দাও আমায়। হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেলেন। ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন, সাথে খাওয়া দাওয়া তো, এ তো প্রতিটা মায়েরই প্রধান স্বপ্ন। উনি ছুটে গেলেন রান্নাঘরে। মেয়ের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে। মেঘ ক্ষুধার তাড়নায় জটপট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। আজকে তার কোচিং প্রাইভেট কিছুই নেই। সন্ধ্যায় শুধু শাহরিয়ার ভাইয়া পড়াতে আসবেন। সারাদিনের একটা রুটিন করে নিল মেঘ। টার্গেট সেট করে পড়াশোনা করলেই পড়াশোনা তাড়াতাড়ি এগোয়। এদিকে 8টার পর বাড়ির সবাই খেতে বসেছে। আবির একেবারে রেডি হয়ে নেমেছে। চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা। নিষ্পলক তাকিয়ে থাকি। কয়েক সেকেন্ড স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে। ইকবাল খান জিজ্ঞেস করলেন, মেঘ কোথায়? উঠেনি এখনো? হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন, ও নাকি সেই ভোরবেলা উঠেছে। পড়তে পড়তে ক্ষুধা লাগছিল, তাই কিছুক্ষণ আগেই খেয়ে গেল। আলী আহমেদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন, শাহরিয়ার কি গতকাল এসেছিল? হালিমা খান পুনরায় উত্তর দিলেন, গতকাল আসেনি ভাইজান, মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠেই বললেন, হয়তো কোনো সমস্যা, আজ আসবে নিশ্চয়ই। কেউ আর কোনো কথা বলল না। চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে। কিছুক্ষণ পর খাওয়া শেষে উঠে চলে গেলেন বাড়ির বড় কর্তারা। বসে আছে 4 ভাই বোন। মিম,
আর আদি খুনসুটি করে খাওয়াতে ব্যস্ত। তানবীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? আবির নড়ে বসলো, মুখ গোমড়া করে উত্তর দিল, কিছু হয়নি। তানবীর আর কথা বাড়ায়নি, চুপচাপ নিজের খাওয়া শেষ করলো। নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে আবিরও অফিসের জন্য বেরিয়ে পড়েছে। বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো। সারাদিনের ব্যস্ততা শেষে সকলেই বাড়ি ফিরল না কেবল আবির। আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে, সেই কাজে ব্যস্ত সে। সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পর প্রায়ই দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম। সাথে তার আরও দুজন বন্ধু আছে, একজন রাকিব আর একজন রাসেল। আবিরের পরে তাদের পোস্ট। আবিরের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি। কয়েক বছর আগে থেকে আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল, এটারই পূর্ণতা পেতে চলেছে। এদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেঘ, কিন্তু শাহরিয়ার ভাইয়ার আসার কোনো খবর নেই। এই পৃথিবীতে কারো জন্য অপেক্ষা করার মতো কষ্ট আর কিছুতে নেই। অধৈর্য হয়ে রাগে ফুঁসতে মেঘ বড় আব্বুর সামনে গিয়ে দাঁড়ালো। আলী আহমেদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন। মেঘ জিজ্ঞাসা চোখে তাকালো বড় আব্বুর দিকে, তারপর আস্তে করে বলল, ভাইয়া কি পড়াতে আসবেন না? আলী আহমেদ খানের মনোযোগ সরল টিভির দিক থেকে। এক পলক তাকালো মেঘের দিকে, তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলেন শাহরিয়ারের নাম্বারে। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, তুমি আসছো না কেন, পড়াবে না? শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল, আঙ্কেল আমার জন্য বাসাটা দূরে হয়ে যায়, সময় মেনটেন করাও একটু সমস্যা, তাই আমি আর আসতে পারবো না, সরি। আলী আহমেদ খানের জবাব, তাহলে তুমি এই কথাটা প্রথম দিনেই জানাতে পারতে। শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল, একটু অসুস্থ ছিলাম আঙ্কেল, হাসপাতাল থেকে আজই ফিরেছি, আপনাকে সময় করে ফোন দিতাম আমি। আলী আহমেদ খান উদ্বেগ কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? শাহরিয়ার ঠান্ডা কণ্ঠে বলল, তেমন কিছু না, হালকা ব্যথা পেয়েছি, দোয়া করবেন আঙ্কেল, আল্লাহ হাফেজ। আলী আহমেদ খান বললেন, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। আলী আহমেদ খান মেঘকে জানালেন। মেঘ কি বলবে বুঝে উঠতে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে। তখনই সিঁড়ি দিয়ে নামছিল তানবীর। মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলো, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেঘ মাথা নিচু করে পাতলা অদর নেড়ে ছেড়ে বলল, শাহরিয়ার ভাইয়া পড়াবেন না আর আমায়। তানবীর কপাল গুটিয়ে বলল, তাতে মন খারাপ করার কি আছে? মানুষের সমস্যা থাকতেই পারে। মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের ফানে। তানবীর বড় আব্বুর দিকে তাকিয়ে পুনরায় বলল, আমার একজন পরিচিত আপু আছে, উনি খুব ভালো পড়ান শুনেছি, আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব? আলী আহমদ খান তানবীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হয়তো মনে মনে ভাবলেন, যেই ছেলে জীবনে পড়াশোনাই করে না, সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে। মুখ ফুটে বললেন, দেখো তোমার মতো গর্দভ হয় না যেন। তানবীর হাসি মুখে বলল, এবার 2-1 দিন পড়ার পর মেঘের যদি মনে হয় পড়বেন, তাহলেই ফিক্সড করব। আলী আহমদ খান এবার যেন স্বস্তি পেলেন, সহজভাবেই বললেন, ঠিক আছে, কালকেই আসতে বলো তাহলে। তানবীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। মেঘও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল। আজ মঙ্গলবার। মেঘ রেডি হয়ে একেবারে নিচে নামলো। ক্লাসের টাইম 30 মিনিটে দিয়েছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। খাবার টেবিলে বসে তাড়াহুড়োয় খাবার খাচ্ছে মেঘ। সামনে চেয়ার ফাঁকা, এতেই যেন মেঘের স্বস্তি কাজ করছে। রবিবারের ধমক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করেই আবিরের থেকে দূরে দূরে থাকতে চাইছে। এদিকে আবির 8টার দিকে না খেয়ে অফিসে চলে গেছে। নিজের অফিসে কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে। মেঘও খাওয়া শেষ করে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। 2টায় মেঘ কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে। 2 লোকমা মুখে তুলতেই কারো পায়ের শব্দ। ফিরে তাকায় মেঘ, আবির খাবারের টেবিলের দিকে আসছে। অমনি মেঘের গলায় খাবার আটকাও গেছে। খাবার গিলতে পারছে না মেয়েটা, কোনো রকমে পানি দিয়ে খাবারটা গিলল। এদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মামনিকে খাবার দিতে বলল। বসলো মেঘের বিপরীতে রাখা চেয়ারটাতে। মেঘের চিবুক নামলো গলায়, দৃষ্টি তার প্লেটের দিকে। মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। 2 দিন ফালিয়ে থেকেও লাভ হলো না, বারবার কানে বাজছে রবিবারের সেই কথাটা।
এমন থাপ্পড় দিব যার দাগ 1 মাসেও যাবে না। কে চায় স্বেচ্ছায় এই মায়ের খেতে? কোনো রকমে খেয়ে সরে পড়লেই বাসে সে। খাবার গতি বাড়ালো, নাকে মুখে খাচ্ছে মেঘ। আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে, কপাল কুচকে গম্ভীর গলায় বলল, কি হয়েছে তোর? মেঘের নিঃশ্বাস আটকে আছে, গলা শুকিয়ে কাঠ, সারা শরীরে কম্পনের মাত্রা তীব্র হলো। কথা বের হচ্ছে না মুখ দিয়ে, কিন্তু আজ তাকে বলতে হবে, হিটলারের মুখোমুখি হতে হবে তাকে। নিজেকে নিজে সাহস দিল মেঘের সরল স্বীকারোক্তি, কিছু হয়নি আমার। আবির কিছু বলতে গিয়েও গিলে ফেললো কথাটা। এর মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছেন। আবির খাওয়ায় মনোযোগ দিল। হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, সকালে কিছু খেয়েছিলে বাবা? আবির গুরুবার কণ্ঠে উত্তর দিল, খাইনি। হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, সকালে খেয়ে গেলেই পারতিস, একটু দেরি হলে না হয় হতো। আবির কোনো উত্তর দিল না। মেঘ মনে মনে ভাবছে, আমায় যে লোক হুমকি দেয় ঠিক মতো খেতে হবে, সে নিজে যখন না খেয়ে থাকে তখন তাকে কেন কেউ ধমক দেয় না? সব দোষ এই মেঘের। থাকবই না এই বাড়িতে। উঠতে চাইলো টেবিল থেকে, তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে। আবির মাথা নিচু করে খাচ্ছে। এখন উঠতে গেলে নিশ্চয় ধমক দিয়ে আবার বসাবেন, কে জানে আবার থাপ্পড়ই মারেন কিনা। এসব ভেবে মেঘ আবার বসে দ্রুত গতিতে খাওয়া শুরু করে। আবির রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠলো, একটা থাপ্পড় দিব তোকে, এভাবে খাচ্ছিস কেন? মেঘ সহসা থমকে গেল, ধমক খেয়ে চোখ টলমল করছে তার। মুখের ভাতগুলো কোনো রকমে গিলল। মনে মনে ভাবলো, আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছে আপনার? আবিরের থাপ্পড়ের ভয়ে 2 দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা। কে জানতো এই দুপুরবেলা আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবেন? জানলো হয়তো আগে খেয়ে নিত, না হয় আবির ভাই খাওয়ার পর খেতে আসতো। কেন এই মানুষটা তার সামনে আসে? কেনই বা এত রাগ দেখায় ভেবে পায় না মেঘ। হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা। মেঘ মনে মনে বিড়বিড় করলো, আমার মন একমাত্র আমার নিয়ন্ত্রণে চলবে। মেঘ ভয় পাবে না আবিরকে। তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ি দিয়ে যেতে নেয়। সোফার কাছে পর্যন্ত যেতেই মিম আর আদি দৌড়ে এসে ঝাপটে ধরে মেঘকে। আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কি হয়েছে তোদের? মিম ফিস করে মেঘকে বলল, আপু প্লিজ আবির ভাইয়াকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে। কখনো বাইকে উঠিনি, প্লিজ বলবা। মেঘ কোনো কিছু না ভেবেই বলল, আমি বলতে পারবো না। আদি বলে উঠল, প্লিজ 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 আপু, আমরা বলার সাহস পাচ্ছি না, প্লিজ তুমি একটু বলো না। মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি পারবো না বলতে। তোদের ঘুরতে ইচ্ছে করে তোরা বল। মেঘ মনে মনে ভাবছে, তোরাই সুখে আছিস, আমাকে তো উঠতে বসতে থাপ্পড় মারার হুমকি দিচ্ছে। আমি এবার এটা বলি নিশ্চিত, এখনই খাবো থাপ্পড়টা। আবিরের খাওয়া শেষ। এদিকে আসতে দেখে মেঘ তাড়াতাড়ি রুমে চলে যেতে চাচ্ছে, কিন্তু আদি আর মিম আরও করুণ সুরে বলছে, প্লিজ আপু তুমি বলো না। এবার মেঘ রেগে কটমট করে বলে, আমি বললাম তো পারবো না। মিম আর আদি এবার চুপসে গেল। মেঘ আর এক মুহূর্ত দাঁড়ালো না, সিঁড়ি দিয়ে উঠায় ব্যস্ত। আবির বিষয়টা লক্ষ্য করেছে। আবির আদিকে জিজ্ঞেস করে, কাকে কি বলতে বলছিস ওকে? মিম শ্বাস টেনে সাহস নিয়ে বলল, ভাইয়া আমাদের আপনার ভাইকে নিয়ে ঘুরাবেন প্লিজ। মেঘ শ্রেণীতে উঠতে উঠতে ফিস করে বলছে, হিটলার নেবে ভাইকে তোদের? সে ঘুরে বালি। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে উত্তর দিল, আমার বাইকে কাউকে উঠাবো না। কিছুদিন পর তানবীরকে বাইক কিনে দিব, তখন ও তোদের নিয়ে ঘুরবে। আদি আচমকাই প্রশ্ন করে বসলো, তুমি তানবীর ভাইয়াকে নিয়ে ঘুরো না? আবির এবার স্বাভাবিক কণ্ঠে বলল, এখনো তানবীর আমার বাইকে উঠেনি, তবে ভবিষ্যতে উঠতে পারে। ওর সাথে তোদের কি সম্পর্ক? রিমার আদি বোবা হয়ে রইল। মেঘের কথা বলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছি, 2 ভাইয়ের গলায় গলায় সম্পর্ক, অথচ বাইকে ওঠার পারমিশন দেয় নিচ্ছি। সহসা অভিব্যক্তি পাল্টানো মুখের ভিড় করে বলল, হিটলারের থেকে ভালো আর কি আশা করা যায়। রুমে গিয়ে সোজা শুয়ে পড়লো। তৎক্ষণাৎ ফোনটা হাতে নিল। এই 2-3 দিনে একবারের জন্য ফেসবুকে ঢুকিনি সে। মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে। একদিন আগে আবির ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছে, সাথে ছোট করে ক্যাপশন লিখেছেন, শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে।
মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছেন তা ভাবতে। সে ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন হলো, মনে মনে আওড়ালো, উনি কি তাহলে সত্যিই কারোর সাথে রিলেশনে আছেন? তৎক্ষণাৎ মনের ভেতর থেকে জবাব এলো, উনি প্রেম করলে তোর কি? তোরে যে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখায়, তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে? সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল মেঘ। সত্যিই তো, সে তো আবির ভাইয়ের উপর রেগে আছে, তাহলে আবার আবির ভাইকে নিয়ে ভাবছে কেন? এদিকে আবির রুমে এসে 5-10 মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপে আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়ছে। সন্ধ্যায় মেঘের নতুন টিউটর এসেছে। বয়স এত বেশি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করছে, এবার 3য় বর্ষে আছেন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, গোলগাল চেহারা, বোরকা পরে হিজাব পরে এসেছেন। গুছিয়ে কথা বলেন, সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন মেঘকে। মেঘ যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথা বলার স্টাইলে। ওনার নাম জান্নাত। মেঘের ওনাকে এতই ভালো লেগেছে যে 2 দিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারলো না। জান্নাত আপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেল বড় আব্বুর কাছে, জানালো ওনার কাছেই পড়বে সে। আলী আহমেদ খান যেন কিছুটা চিন্তিত নিশ্চিত হলেন। তারপরও মেঘকে বললেন, কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিউটর আনবো, তুমি চিন্তা করো না মা, পড়াশোনায় মনোযোগ দাও। মেঘ ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, কিন্তু আবির নেই। ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায়। ওখানে সব গুছানো, প্ল্যানিং করে, এসব নিয়ে ব্যস্ত থাকে। রাত 11টায় আগে ফিরেই না। কেউ অপেক্ষাও করে না তার জন্য, কারণ আবিরের কড়া নির্দেশ, আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না। সেই থেকে মা আর মামনি নিজেদের সময় মতো শুয়ে পড়ে। আবির 11টার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায়। কেটে গেল আরও 2 দিন, দেখা হলো না মেঘ আর আবিরের। সকালে আবির খেতে আসলো, মেঘ আগেই খেয়ে পালায়। সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না। মেঘ ছোটবেলা থেকেই খুব আবেগী আর জেদি। অল্পতে কান্না করা তার স্বভাব, আর কোনো বিষয়ে জেদ করলে তা সহজে কাটে না। যেমন সামান্য থাপ্পড়ের জন্য আবির ভাইয়ের সাথে 9 বছরের উপরে কথা বলেনি একটি বার। আবির দেশে আসাতে মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবে মাত্র, কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে। মেঘ নিজেই যেন অনুভূতিগুলোকে মাটি চাপা দিতে ব্যস্ত। কথায় আছে, চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। এজন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে। সবাই টেবিলে বসার আগে সে খেয়ে নিজের রুমে চলে যায়। আবির ভাই অফিসে গেলে সে কোচিংয়ের জন্য বের হয়। দুপুরে আবির থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে। রাতে জান্নাত আপু পড়িয়ে যায় 7:30 নাগাদ, তখনই খেয়ে রুমে চলে যায়। তখন তো আবির ভাই ফিরেই না। দেখা হবে কিভাবে? সেই রবিবার থেকে মেঘ ফালিয়ে বেড়াচ্ছে। আজ বৃহস্পতিবার রাত। মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে। আবিরের কথা খুব মনে হচ্ছে তার, তাই আবিরের আইডিতে ঢুকলো, কিন্তু কোনো আপডেট নেই। মনের ভেতরটা কেমন জানি মুচড় দিল মেঘের। মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে, তারপর আর দেখেইনি সে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার, মনকে কোনোভাবে শান্ত করতে পারছে না। মনের জোরগুলো নিস্তেজ হয়ে পড়েছে। অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো, তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়েছে আবির ভাইয়ের রুমের দিকে। রাত তখন 11টার উপরে। ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব জ্বলছে, পুরো বাড়ি অন্ধকার। মেঘ আবিরের রুমের সামনে দাঁড়ালো, দরজা চাপানো। আস্তে করে ধাক্কা দিল মেঘ। চেক করতে চাইলো খোলা কি বন্ধ। মেঘের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা। কিছুটা ঘাবড়ে গেল মেঘ। যদি আবির ভাই রুমে থাকেন তাহলে আজ থাপ্পড় নিশ্চিত। তাই দুগালা হাত দিয়ে আস্তে করে উকি দিল রুমে। রুমের বারান্দায় বাল্ব জ্বলছে, সেটার আলোয় রুমে আসছে। মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা। আবির কোথাও নেই। বিছানাটা টান টান করে ফাতানো, টেবিলে বই খাতা কাগজপত্র এলোমেলো, সাথে একটা ল্যাপটপে আলো জ্বলছে। চেয়ারের উপর 2-3টা কাপড় এলোমেলো পড়ে আছে। ছেলেদের রুম সচরাচর যেমন হয়। মেঘ মনে মনে ভাবছে আবির ভাইকে এখনো বাসায় ফিরেনি। নিজের রুমের দিকে ফিরে 1 কদম এগুতে কানে ভেসে আসে গানের সুর। দাঁড়িয়ে পড়লো মেঘ, মনে মনে ভাবছে, গান কে গাইছে? আবির ভাই নয়তো। আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে। মেঘ এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে যায়নি। সবাই গেলেও যায় না, ওর ভয় লাগে। সন্ধ্যাবেলা নাকি ছাদে তানারা ঘুরে বেড়ায়।
সারা রাত ছাদেই থাকে, এ ভয়ে ছাদে পা বাড়ায়নি। সেদিকে সিঁড়ির কাছে এসে থমকে গেল মেঘ। এই গান কি তানারা গাইতেছেন আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য? যাবে কি যাবে না এটাই ভাবছে মেঘ। বুকের সাহস নিয়ে দুকদম এগিয়েছেন। একটু উকি দিয়ে দেখলো ছাদের দিকে, ছাদের গেট খোলা। এটা দেখে মনে সাহস পেল মেয়েটা। তানারা গান গাইলে গেট খোলার কি দরকার? তারপর আল্লাহ আল্লাহ করে এগোচ্ছে মেঘ। গেটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল ছাদের দিকে। ছাদের এক কর্নারে নজর পড়লো সিঙ্গেল সোফার উপর হেলান দিয়ে বসে আছে একজন। ছাদের উপর থেকে মেঘ সরে যেতে স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো। এত রাতে আবির ভাই ছাদে কি করেন? কৌতূহল হলো মেঘের। আগে কি গান গেয়েছেন তা মেঘ বুঝতে পারেনি, নিচ থেকে শুধু সুরটাই শুনেছেন। এখন আবির ভাই নীরব। কয়েক মুহূর্ত পর আবির আবার শুরু করলো। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন্দ্রে কাঁদিস পাখি, পাখি তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি। ছোট্ট তোরই ওমের ডানায় নাক বসতে দিবি কি? বুকের ভেতর গুলগুলিতে একলা পাখি হবি তুই, বুকের ভেতর গুলগুলিতে একলা পাখি হবি। মেঘ উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা খালি গলাতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে। মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে। আবির ভাই একই রিলিক্স বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল মেঘ। নিজেকে নিজে প্রশ্ন করলো মেঘ, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি? আমাকে নিয়ে নয় তো? এটুকু বলতেই মুখে ফাঁসি ফুটে উঠল মেঘের। তৎক্ষণাৎ মনে হলো উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন? আমি কে? তানভীর ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছে, তাহলে কি তার কথা ভেবেই গাইতেছেন? সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল। নিস্তব্ধ আখিতে তাকিয়ে আছে সে। বুকের বাঁ পাশে হালকা ব্যথা অনুভব হলো। ওনার মনে সত্যি অনেক দুঃখ। না হয় এমন গান কেউ গায়? এর মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরল। আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট। এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আবির ভাই সিগারেট খান। দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না মেয়েটা। আচমকা দরজার ওখানেই বসে পড়েছে সে। মেঘের যাতে শত্রু হলো সিগারেট, সেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না। সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয়ে যায়। সেখানে আবির সিগারেট খাচ্ছে, এটা যেন মেঘ মানতেই পারছে না। উচ্চধ্যায় উল্টে নীরবে চোখের জল ফেলছে। যাকে সে মিস করছিল তখন তাকে দেখার জন্য উদ্বেগ ছিল। তাকে খুঁজে এসে এরকম একটা দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি। অষ্টাদশীর মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির। আবির ভাই অষ্টাদশীর মনে বসন্তের ফুলের মতো আর ফুটবে না। আবিরের প্রতি খুব রাগ হলো মেঘের। রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগলো। ছাদের দরজার পাশেই বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো বাসা খুঁজে পাচ্ছে না সে। আচমকা আবির মেঘের সামনে হাজির হলো। সে তখনও কান্নায় ব্যস্ত। আবির গম্ভীর চলবে তো। ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।